আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা 2-5 মিনিট একটু ওয়েট করি, সবাই জয়েন করুক। স্যার, হ্যাঁ, হ্যালো। স্যার হচ্ছে আপনি কিভাবে হচ্ছে যে মানে হ্যাকিং শিখছিলেন? শুরুতে হচ্ছে ইন্টারেস্টটা আসলে আমি একটা হ্যাকিং এর ডিভাইস বানানোর চিন্তা করছিলাম, যে যদি সবকিছু হ্যাক করা যায় এরকম। পরে গিয়ে ঘাটাঘাটি শুরু করলাম। প্রথম দিকে আমি বুঝতাম না যে কোর্স করতে হয় বা কারো থেকে হেল্প নিতে হয়। স্টার্টিং এ হচ্ছে বই পড়া শুরু করলাম, বেশ কতগুলো হ্যাকিং নিয়ে বই টই খুঁজে পড়লাম। আহ, একটা ফ্রেন্ড ছিল, ব্ল্যাক হ্যাট হ্যাকার টাইপের। মানে আগে জানতাম না, পরে ওর ওর সাথে একদিন দেখা হলো, ওর থেকে কিছু গাইডেন্স নিলাম যে আমাকে একটু হেল্প করো কিভাবে আসলে স্টার্ট করা যায়, বা কি রিসোর্স বা কি ফলো করা যায় আসলে। পরে অনলাইনে কিছু রিসোর্স প্ল্যাটফর্ম সাজেস্ট করলো, সেখান থেকে আইডিয়া নেওয়া শুরু। কিন্তু পুরো জার্নিটাই আসলে থেমে থেমে ভেঙে তোরা জার্নি, মানে কোনো একটা এক্সাক্ট ওয়ে মেনে আসলে কাজ করা হয়নি বেশিরভাগ সময়ই। আটকে আটকে শেখা, মানে নির্দিষ্ট কোর্স বা এভাবে কিছু ফলো করে আসলে শেখা না। শুরুতে একটা এরকম কোর্স আপনাদের আপনাদের এরকম করছেন, আমি করতে পারলে বেটার হতো এখন ফিল করি। যে হয়তো এত সময় লাগতো না বেসিক জিনিসগুলো বুঝতে বা খুঁজে পেতে। পরে একটা আইডিয়া হওয়ার পরে, একটা আহ, মোটামুটি ধারণা হওয়ার পরে বিভিন্ন ল্যাব সলভ করা শুরু করলাম। হ্যাকিং এর এই যে ট্রাই হ্যাক মি যেরকম, এরকম আরো বিভিন্ন ল্যাব আছে। হ্যাঁ, পেইড কিছু ল্যাব ছিল, এখনো আছে। এগুলো ফলো করে করে এখান থেকে পরে আইডিয়া পেলাম যে না, সার্টিফিকেশন দরকার। পরে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, যেটা ইসি কাউন্সিলের, ওইটা টার্গেট করে স্টাডি করা শুরু করলাম। ওই রিলেটেড কোর্স, বই, ল্যাব এগুলো সলভ করা শুরু করলাম। একটা সময় গিয়ে মনে হলো যে একটু কনফিডেন্স আছে, এক্সাম দিয়ে ফেললাম। এভাবেই মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে আহ, পথ চলা হ্যাকিং শেখায় আসলে। আপনি তো হচ্ছে যে ইয়েতে সিএসসি থেকে পড়ছেন, তাই না? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ। ও আচ্ছা আচ্ছা, সফটওয়্যার। হ্যাঁ, আর হচ্ছে ড্যাফোডিলে যে আপনি কি ব্যাচেলর। মানে আপনার বিএসসি চলাকালীন সময়ে কি প্র্যাকটিস শুরু করছিলেন নাকি কমপ্লিট করার পরে? না, আমি সেকেন্ড ইয়ারে থাকতেই, ফার্স্ট ইয়ারে থাকতেই জব অফার পাচ্ছিলাম, কিন্তু মানে নিজের কাছে কনফিডেন্স হচ্ছিলাম না। সেকেন্ড ইয়ারে থাকতে জবে ঢুকি আর কি। আচ্ছা আচ্ছা, আপনি তো ড্যাফোডিল থেকে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। পরীক্ষাটা কি আপনার বেশি ব্যাচ। কঠিন ছিল? সিএইচ এর পরীক্ষা খুব বেশি কঠিন লাগে, কিন্তু ওই সিএইচ এক্সামেও ওদের ভিপিএন এ কানেক্ট হয়েছে, যেরকম ট্রাই হ্যাকমি ভিপিএন, এরকম ভিপিএন কানেক্ট হয়ে এক্সাম দেয়া লেগেছিল। তো সেখানেও চমৎকার ঘটনা, আমাকে ক্রোয়েশিয়া না কোন দেশই জানি একটা সার্ভার দিয়েছিল। হ্যাঁ, কিছুতেই মানে আমি কানেকশন পাচ্ছিলাম না, স্লো, অনেক মেশিন স্লো, মেশিন সলভই করতে পারছিলাম না। পরে ভাবলাম যে যা, এক্সামে হয়তো ফেল করে যাব, আর পাশ করার সম্ভাবনা নেই। পরে হঠাৎ কি মনে করে, মানে এটা তো লাইভ প্রক্টরড এক্সাম, মানে ওয়েব ক্যামেরা অন থাকে, ওই পাশে একজন আমাকে দেখতে থাকে কন্টিনিউয়াসলি যে আমি কি করছি না করছি। রুমে মানুষজন জন কেউ অ্যালাউ নাই, স্ক্রিনও শেয়ার করা, ক্যামেরাও ওপেন করা। তো ওনাকে একটা পর্যায়ে গিয়ে বললাম যে দেখুন, আমার কি বলে, নেটওয়ার্ক কানেকশনটা স্লো হচ্ছে। হ্যাঁ, কিছুতেই কানেক্ট করতে পারছি না, আমাকে অন্য কোনো সার্ভার দেয়া যায় কিনা। পরে উনি হচ্ছে আমাদের এই সিঙ্গাপুরের একটা সার্ভার দিল, দেন এক্সাম দিয়ে পাশ করা। নাহলে করুণ অবস্থা হয়ে যাচ্ছিল। স্যার, আপনার কি সিএইচ সার্টিফিকেশন আছে?
হ্যাঁ, সিএইচ ও করা আচ্ছা। গত বছর না তার আগের বছর জানি ইডাব্লিউপিটি দিলাম। ওটা হচ্ছে ইলার্ন সিকিউরিটির ওয়েব অ্যাপ্লিকেশন পেনেট্রেশন টেস্টার, এই সার্টিফিকেশন। স্যার এটার কি কোনো সিলেবাস বা কিছু এরকম কোনো প্যাটার্ন আছে এক্সামের কোনটার? স্পেসিফিকলি? মানে সিইএইচ এর যে এক্সাম আপনি যেটা দিয়েছেন এটার কি স্পেসিফিক কোনো প্যাটার্ন আছে আর কি? হ্যাঁ মানে হ্যাঁ, এক্সামের ওদের কোয়েশ্চেন? ওদের অফিসিয়াল কোর্স হয়, অফিসিয়াল স্লাইড আছে, মানে সিলেবাস আছে একটা, মোদ্দা কথা যে একটা আপনি কি বুঝছেন? অফিসিয়াল কোর্সটা করে দেন এক্সাম দিছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ, নিজে না, আমি থেকে? অফিসিয়াল কোর্সের অনেক ফি, হ্যাঁ অফিসিয়াল কোর্স প্লাস এক্সামে মানে প্রায় আনঅফিসিয়াল করছিলেন তাই তো আর কি? 80-85 হাজার টাকা পড়ে, না আনঅফিসিয়ালিও না। আমি হচ্ছে ওই সিলেবাসটা ফলো করে করে, মানে সিলেবাসে যে টপিক গুলো বলা, সাপোজ এই যে ইনফরমেশন গ্যাদারিং, নেটওয়ার্ক স্ক্যানিং, হ্যাঁ এই টপিক ওয়াইজ ঘাটাঘাটি করতাম, যাতে এই টপিকের কোনো কি বলে টুলস টেকনিক। ওদের আরেকটা জিনিস ফলো করেছিলাম, ওদের একটা বই আছে, ওদের লেখা না, মানে বাইরে আছে না সহায়ক বই, আমাদের যেরকম গাইড বই থাকে না এরকম, সিএইচ স্টাডি গাইড একটা, এটা ফলো করেছিলাম। ওখান থেকে বেশ মানে ইন ডেপথ কনসেপ্টটা পেলাম, আর ইউটিউবে বা অন্যান্য টুলসের ভিডিও ওখান থেকে দেখে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা হলো। বই থেকে কনসেপ্ট আর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, ট্রাই হ্যাক মেতেও বেশ কিছু রুম সলভ করেছিলাম তখন, এই হাতে কলমে এক্সপিরিয়েন্স মিলিয়ে হচ্ছে এক্সামটা দেয়া। স্যার ইসি কাউন্সিলের যে কোর্সগুলো আছে এটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে মানে অ্যাডভান্স লেভেলে গিয়ে ইসি কাউন্সিলের এই অ্যাডভান্সডে, কোর্সগুলা কি? অ্যাডভান্সডে একটা মানে ভালো কোর্স আছে, এটা হচ্ছে এলপিটি, একটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং, যেটা ইথিক্যাল হ্যাঁ হ্যাকিংটা হ্যাঁ একটু ব্রড টাইপের, সিএ যেটা আমি যেটা দিয়েছি। হ্যাঁ, চার পাঁচটা বান্ডেল আছে আর কি ওটার ভিতরে। হ্যাঁ মাল্টিপল, এটার বিষয় হচ্ছে মাল্টিপল ডোমেইনে ওরা আলোচনা করে, দেখায়। আর এরপরে গিয়ে আরেকটা হচ্ছে সিকিউরিটি অ্যানালিস্ট ইসিএস, কিন্তু ওটা অত একটা মানে আমার কাছে পছন্দ হয়নি তেমন একটা। ওটা ওটা অবশ্য পেনেট্রেশন টেস্টিং ফোকাস করে আলোচনা করে, কিন্তু খুব বেশি রিকগনিশন নেই। তবে ওদের এলপিটি যেটা আছে, মানে থার্ড বা মাস্টার লেভেলের কোর্স, যেটা লাইসেন্সড পেনেট্রেশন টেস্টার বলে থাকে, ওই কোর্সটা আমার কাছে খুব ভালো লেগেছে, যদিও আমি নিজেও ওটা শেষ করতে মানে বিশাল বড়, হ্যাঁ 3-4 হাজার হচ্ছে খালি স্লাইডই আছে, এত স্লাইড। ওখানেও মাল্টিপল নেটওয়ার্ক সিকিউরিটি, আইওটি সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটি, বেশ কতগুলো ডোমেইনের হ্যাকি মানে কি বলে সিকিউরিটি টেস্টিং, যেটা এই ফোকাসে আলোচনা করা। বুঝতে পারছি। ভাই আমি মাত্র জয়েন হয়েছি, কোনো ইম্পর্টেন্ট কিছু করানো হয়েছে? না না, আমি অপেক্ষা করছিলাম সবাই জয়েন করার জন্য। হ্যাঁ, ওই যে লাস্ট সেশনে একটা কোশ্চেন ছিল, আপনি বলছেন পরে করতে, যে হ্যাঁ হ্যাঁ বিষয়টা হ্যাঁ হচ্ছে যে আমরা VPN-টা যে কানেক্ট করি, এটা কি আমরা যে কোনো মানে বিভিন্ন রুমে কাজ করার জন্য কি একই ভিপিএন ইউজ করতে পারবো নাকি এরকম? হ্যাঁ, ভিপিএন কানেকশন একটাই, মানে ওই একবার যখন কানেক্ট করেছেন এরপর আপনি যত ইচ্ছা রুম সলভ করেন। আচ্ছা। স্যার কোন রিয়েল সার্ভারের আইপি অ্যাড্রেস কি পাওয়া সম্ভব? হ্যাঁ, রিয়েল বলতে যে তো বাইরে কি মানুষজনের যে সার্ভার, ওটার কথা বলছেন? মানে যে কোনো একটা ভিপিএস এর আইপি যদি আমি চাই যে আমি পাইতে চাই তাহলে কি করব? যে কোনো বলতে মানে কার বা কাদের? ধরেন কোনো একটা ওয়েবসাইট একটা ভিপিএস এর মধ্যে হোস্ট করা আছে। আচ্ছা তো আচ্ছা, আমি চাচ্ছি যে ওই ভিপিএস এর আইপিটা আমি গ্র্যাব করব। তো সেক্ষেত্রে কোনো ওয়ে আছে কি? হ্যাঁ হ্যাঁ, তবে এখানে কিন্তু আছে, যদি ওই যে ভিপিএসটা ওর মাঝখানে মিডলম্যান টাইপের কোনো প্রযুক্তি যদি না থাকে, কেউ কেউ কি করে এন্টারপ্রাইজ লেভেলে লোড ব্যালেন্সার ব্যবহার করে, প্রক্সি ব্যবহার করে, ফায়ারওয়াল থাকতে পারে,
সিডিএন থাকতে পারে, মানে এরা যদি না থাকে, অর্থাৎ বিপিএস আপনার সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করছে, ওই অবস্থায় আপনি তার আইপি অ্যাড্রেসটা পেতে পারেন, তার যে ডেডিকেটেড পাবলিক আইপি অ্যাড্রেস এটা বের করা সম্ভব। আমার মনে হয় এই বিষয়গুলো প্রিভেন্ট করার জন্য ফায়ারওয়াল টাইপ সলিউশন গুলো হ্যাঁ আসলে হ্যাঁ, ফায়ারওয়াল ব্যবহার করে, সিডিএন ব্যবহার করে। মোস্ট অফ দ্য জায়গায় লোড ব্যালেন্সার, ফায়ারওয়াল এগুলোর ব্যবহার অনেক বেশি। ওকে, আজকে আমরা এক্সট্রা মতো ক্লাস করছি, গত সপ্তাহে বেশ কিছু ক্লাস হয়নি এর জন্য। তো প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স নিয়ে টেনশন নেই, লাস্ট দিনের অ্যাটেন্ডেন্স কপি করে পেস্ট করে দিব, নো টেনশন। টেনশনে কিছু নেই, আমরা ক্লাসের কোন টেক্সটে ফোকাস দিই। স্যার একটা কোয়েশ্চেন ছিল। স্যার দুইটা অ্যাটেন্ডেন্স। হুম হুম, ওই তো দুইটাই দিয়ে দেবো, নো টেনশন। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ক্লাউড সিকিউরিটি বা ডেভসেকঅপস এই দুইটার প্রতি ইন্টারেস্ট বেশি আর কি আমার। আমি যদি এই দুইটার দিকে আগাইতে চাই তাহলে আমার সবার ফার্স্টে এই কোর্সটা শেষে আমার কি করা উচিত? ক্লাউড সিকিউরিটি আর ডেপসেকঅপস একটু ডিপে যদি চিন্তা করি, দুইটা ভিন্ন ডোমেইন, বাস্তবে কানেকশন তাদের দুইজনেরই আছে। ডেভসেকঅপস এর জন্য একটু আগেও আগের সেশনটাতে বলছিলাম হ্যাঁ যে হ্যাঁ, আপনার, সেটা শুনছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সেটা শুনছি। ডেভেলপমেন্টের। আর ক্লাউডের ক্ষেত্রে, ক্লাউডের সরাসরি ডেপ্লয়মেন্টের অভিজ্ঞতা যদি থাকে, আপনি অ্যাজুরে, আপনার যেহেতু স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, আপনি ওটা দিয়ে অ্যাজুরে $200 মতো ক্রেডিট পাবেন। অ্যাজুর বা এডাব্লিউএস, ওই অ্যামাজনের যে যেটা ক্লাউড। মাইক্রোসফট অ্যাজিওর যেটা আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, মাইক্রোসফট অ্যাজুর আচ্ছা। অথবা এডাব্লিউএস, এইখানে গিয়ে ওদের ইন্টারনাল অনেকগুলো সলিউশন আছে, প্রযুক্তি আছে ক্লাউডে ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, ওদের নিজেদের ফায়ারওয়াল, তারপরে বাকেট, হ্যাঁ, এগুলো কিভাবে কনফিগার করছে, কিভাবে কাজ করছে, হ্যাঁ, ওদের ক্লাউডে কিভাবে নেটওয়ার্কিং এর কাজ করছে, ক্লাউডে কন্টেইনার প্রযুক্তি কিভাবে কাজ করছে, এই টেকনোলজির আইডিয়া গুলো যদি থাকে, বা প্যারালালি শিখতে পারেন, যে টেকনোলজির আইডিয়াও নিলেন, পাশাপাশি এখানে কি কি দুর্বলতা হতে পারে সেটা নিয়ে ঘাটাঘাটি যদি করেন। সেই ক্ষেত্রে স্যার কোর্সেরাতে হচ্ছে ফ্রিতে কোর্স নেওয়া যায় এভাবে অডিট করে, বা হচ্ছে ওদের কাছে অ্যাপ্লিকেশন করে মাইক্রোসফট বা গুগলের কাছে। তো আমি কি ডেডিকেটেড এরকম একটা কোর্স করতে পারো? কোর্স করলে কি ভালো হবে, যে ক্লাউড হ্যাঁ, কোর্স সিকিউরিটি করতে নিয়ে পারেন। বা হচ্ছে? হ্যাঁ, ওদের কোর্সে ওরা এই প্রযুক্তিগুলো নিয়ে, তবে কোর্সেরার বাদেও এডাব্লিউএস, যে এডাব্লিউএস এর নিজস্বই হ্যাঁ কতগুলো হ্যাঁ। কোর্স আছে, এডাব্লিউএস সিকিউরিটি এসেনশিয়ালস একটা কোর্স আছে, ওদের প্ল্যাটফর্মেই পাবেন এবং ফ্রিতেই করায়। তো এটা করতে পারেন। ওকে স্যার। ঠিক আছে। কোর্সেরা তো এখন ফ্রি বন্ধ করে দিছে, আগে কয়েকদিন ছিল, এখন ফ্রি দেওয়া বন্ধ করে দিছে। ফিনান্সিয়াল এইড দিয়ে নেওয়া যায়। না, ফিনান্সিয়াল এড এখন 90% করে দিছে, আগে তো 100% দিত। বাঙালিদের জন্য ভাই আর কি আশা করেন? এগুলা আবার ফেসবুকে নিয়ে নিয়ে বিক্রি করে, তো ওরা তো এগুলা করবেই। বৃহৎ আকারে যখন এক দেশ থেকে এরকম হবে তখন তো ওরা অফ করেই দিবে। সেটাই ভাই। আচ্ছা, তো আমরা আমাদের আজকের আলোচনা স্টার্ট করি। আমারটা আসলে কমপ্লিট হয়নি ফাইনালি, স্ক্রিনশট দিয়েছিলাম। বুঝিনি। আমারটা কমপ্লিট হয়নি, তো আমি একটা স্ক্রিনশট দিয়েছি। চ্যাটে দিয়েছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি তার। আচ্ছা, প্রথম স্ক্রিনশটটা আপনার, হ্যাঁ, এখানে দেখুন নিচের থেকে লাস্টের থেকে 3-4 নম্বর লাইনে ইনিশিয়ালাইজেশন সিকোয়েন্স কমপ্লিটেড লেখা দেখাচ্ছে। যদি এতে দেখুন যে পিং দিলে কানেকশন আসে কিনা, যদি আসে নো প্রবলেম,
তবে এখানে আরেকটা লাইনের কথা বলছে, ডাটা চ্যানেল AES-256 CBC ভিপিএন, যেই ফাইলটা তৈরি হয় ওর একটা মানে কালি লিনাক্সে কনফ্লিক্টের জায়গা তৈরি হয়। ওটা নিয়ে পরে বলি, আগেই বলার দরকার নেই। আপনি পিং দিলে কানেকশন পায় তো? জি, পিন কানেকশন। তাহলে তাহলে আর মাথা নষ্ট করার দরকার নেই। কারণ যেটা করা লাগে মানে এই ইররটা থাকলে, মানে আপনার ইরর নেই, ওকে, ফার্স্ট অফ অল আপনার ইরর নেই, দুশ্চিন্তার কিছু নেই, আপনার কানেকশন ওকে আছে। যাদের মানে কিছু শিক্ষার্থীর এমন হতো না, তাদের কানেকশন একদমই হতো না কোনোভাবে। তাদের ক্ষেত্রে যেটা করা লেগেছে ওই যে ভিপিএন ফাইলটা, না ভিপিএন ফাইল টেক্সট এডিটরে ওপেন করে দুইটা লাইন মডিফাই করা দরকার পড়ে। ক্রিপ্টোগ্রাফি দুইটা লাইন আছে, লাইন নাম্বারটা ঠিক খেয়াল নাই, 221 না কত নাম্বার জানি এরকম। লাইন নাম্বারে গিয়ে মডিফিকেশনের দরকার পড়ে। ইভিএন ফাইলটা কিসে ওপেন হবে? ওটা দেখার আপাতত কোন টেনশনের এডিটরে? দরকারই নেই, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, মানে মানে এখন ওটা নিয়ে কথা বলতে গেলে আপনিও কনফিউজড হবেন, আমার জি বাকিরাও জি জি, কনফিউজড ওকে হবে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, সিএ তে এক্সাম দিতে গেলে পে করতে হয় বাংলাদেশে এক এক প্রতিষ্ঠান, মানে এটা তো বিজনেস, যার কাছ থেকে যা নিয়ে পারে। কিছু প্রতিষ্ঠান আছে 70-75, কেউ কেউ আছে 80-85, এরকম 1000 টাকা করে দরকার পড়ে অফিসিয়াল ট্রেনিং প্লাস এক্সাম। আমিও স্কলারশিপ পেয়েছিলাম, আমি $99 এক্সামটা দিয়েছিলাম। আর আপনি স্কলারশিপ পাইছিলেন কিভাবে? ওরা দেখলাম যে মার্কেটিং করছে যে আমরা সিএইচ স্কলারশিপ দিব। আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই এর ওখানে অবশ্য একটা ক্লজে জিজ্ঞাসা করছিল যে আমার রেফারেন্সে কারো একটা ম্যানেজার বা কি বলে সিকিউরিটির কোনো একটা প্রফেশনালের রেফারেন্স দিতে। তো আমি একটু খুঁজে একজন একটা পরিচিত বড় ভাই পেয়েছিলাম, তার রেফারেন্স দেই। তো পরে দেখলাম যে আমাকে সিলেক্ট করে ফেললো তারা। কিন্তু ওই স্কলারশিপটা আমি ভেবেছিলাম হয়তো প্রতি বছরই নভেম্বর ডিসেম্বরে রাখবে, কিন্তু এখন দেখি যে না, ওটা ওই সিএইচ এর স্কলারশিপটা এখন আর রাখেনি। তার নতুন আরেকটা প্রোগ্রাম চালু করেছে, সাইবার সিকিউরিটি টেকনিশিয়ান। বছরের শেষের দিকে বা এখন দেখতে পান এসি কাউন্সিলের সাইবার সিকিউরিটি টেকনিশিয়ান, এটার স্কলারশিপটা এখনো আছে আচ্ছা, কিনা বা এই অ্যাপ্লাই ইসি করা যায় কিনা। কাউন্সিলের ভিতরে এখন অ্যাপ্লিকেশন ওপেন আছে ইসি কাউন্সিলে। বুঝিনি। মানে ইসি কাউন্সিলে সিসিটির অ্যাপ্লিকেশনটা ওপেন আছে এখন, দেখলাম হ্যাঁ হ্যাঁ অ্যাপ্লিকেশন হ্যাঁ করা যায় আর হ্যাঁ কি। হ্যাঁ, ওইটা অ্যাপ্লাই করে দেখতে ওরা পারেন। $7 মিলিয়ন স্কলারশিপ দেয়। হ্যাঁ, অ্যাপ্লাই করে এক্সামটা দিতে পারেন। একটা একটা ইসি কাউন্সিলে যেটা বিষয় যে পরিচিতি আছে বেশ ভালো। হ্যাঁ, একটা এক্সাম বা সার্টিফিকেট থাকলে কাজে দিবে। কোর্সের দাম 1,000, মানে এক্সামের দাম $1,000, ওরা যদি স্কলারশিপ দেয় তাহলে হচ্ছে $200 হবে। $200 হইলে আবার 7 দিনের ভিতরে পেমেন্ট প্রসিড করা লাগে স্কলারশিপ গ্র্যান্ট করলে। ওকে, আমরা আলোচনা স্টার্ট করি। লাস্ট ক্লাসে আমরা ইনফরমেশন গ্যাদারিং নিয়ে কথা বলছিলাম, তাই না? এবং এই যে ইসি কাউন্সিলের একটা হ্যাকিং এর মেথোডোলজিও আছে, ইসি কাউন্সিল হ্যাকিং মেথোডোলজি বারবার মেনশন করেছি একদম। আর ল্যাগ দিচ্ছে অনেক, আপনার কথা কিছু আসতেছে না। হ্যালো,
এই শোনা যায়। ওকে, আমার নেটওয়ার্ক ড্রপ করছিল। এখনো করতেছি। আপনার কথা শোনা যায় না। খুব বেশি ড্রপ করছে নেটওয়ার্ক। আচ্ছা, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? একদমই না। অনেক ডিস্টার্ব করতেছে। হঠাৎ করে অনেক বেশি ড্রপ করছে। ওকে, আশা করি এখন শোনা যাচ্ছে। কন্টিনিউ করি ডিসকাশন। বোঝা না গেলে একটু কেউ মেনশন করেন। যেটা বলছিলাম যে হ্যাকিং এর একদম শুরুর ক্লাস থেকে বলে এসেছি বারবার যে আসলে নির্দিষ্ট নিয়ম সিলেবাস এগুলো হয় না। হ্যাঁ, ধরা বাঁধা নিয়মে আসলে হ্যাক করা যায় না। তো যেটা করণীয় বা করা যায় যে মাল্টিপল টেকনিক আমাদের ক্রমাগত চেষ্টা করে যেতে হয় বা চেষ্টা করা দরকার পড়ে। তো একদম শুরুর যেটা ফেজ, আমরা লাস্ট ক্লাসে যেটা আলোচনা করেছি ইনফরমেশন গ্যাদারিং, তাই না? যে আমি তথ্য সংগ্রহ করতে চাই, তথ্য খুঁজে পেতে চাই বিভিন্ন উপায়। অবশ্যই এক হিসাবে বিবেচনা করলে এই সিস্টেমের অ্যাক্সেস পাওয়ার আগ পর্যন্ত যা করছি বা সিস্টেমে অ্যাক্সেস পাওয়ার পরেও কিন্তু আমার তথ্য সংগ্রহ করতে হয়। কি তথ্য? আচ্ছা, সিস্টেমের ভিতরে সেন্সিটিভ কিছু আছে, কোনো পাসওয়ার্ড বা কোনো ফাইল কি আছে? মানে সিস্টেমে ঢুকেও সে তথ্যই সংগ্রহ করছি, আদার্স এইদার ওই সিস্টেমের অথবা অন্য অন্য কোনো সিস্টেমের তথ্য সংগ্রহ করছি। হ্যাঁ, এই যে মাল্টিপল, তো মানে এক হিসাবে সবই আসলে ইনফরমেশন গ্যাদারিং এ। তো একদম ফার্স্ট ফেজেই আমরা বলছিলাম যে ইনফরমেশন গ্যাদারিং এর আলোচনা করেছি রিকনেসেন্স ফেজ। তো সেকেন্ড ফেজটা দাঁড়ায় আমাদের স্ক্যানিং, এবং স্ক্যানিংটাও একটু ব্রড, কয়েক ধরনের কয়েক রকমের স্ক্যানিং এর কথা হতে পারে। ওকে, তো আমরা গতদিন ইনফরমেশন গ্যাদারিং এর কাজ করেছি। এটা মেইনলি ছিল আমাদের প্যাসিভ টেকনিক, যে আমি সরাসরি টার্গেটের সাথে ইন্টারাকশন করছি না, থার্ড পার্টি শোডান হতে পারে, গুগল হতে পারে, হ্যাঁ, এগুলোর থ্রুতে আমি ইনফরমেশন ক্যাচ করার চেষ্টা করছি। আজকে আমরা নেটওয়ার্ক স্ক্যানিং এর আলোচনাটা করব। ওকে, এবং এটার জন্য মূলত আমাদের ল্যাব সেট আপের দরকার ছিল। আন্দাজে মানুষের অ্যাসেটে আমরা হামলা চালাতে পারি না। নেটওয়ার্ক স্ক্যানিং এর আলোচনাতে আমাদের কেন দরকার এবং আজকে কি কি আমরা দেখব। ওকে, কেন নেটওয়ার্ক স্ক্যানিং দরকার? আমরা যখন ইনফরমেশন গ্যাদারিং এ কাজ করছিলাম, ফর এক্সাম্পল সুডান থেকে মনে করুন একটা আইপি অ্যাড্রেস পেলাম, ফর এক্সাম্পল আমরা আদার সোর্স থেকেও পেতে পারি। এখন আমার টার্গেট সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক করা না, আমার টার্গেট হচ্ছে তার নেটওয়ার্ক, তার সিস্টেম, এই জায়গাগুলোতে অ্যাক্সেস নেওয়া, সেখানে ঢুকে পড়া। সেখানে ঢুকতে গেলে বিষয়টা অনেকটা এভাবে চিন্তা করতে পারেন যে আমি একটা বাসায় ঢুকতে চাচ্ছি। এখন বাসায় দরজা জানালা কয়টা আছে, এবং একটু দরজাগুলো টোকা দিয়ে দেখা যে আচ্ছা এটা কি কাঠের দরজা নাকি লোহার দরজা, দরজাটা কি খোলা নাকি বন্ধ।
এগুলো একটু তথ্য নিয়ে তারপরে না আমি ঢুকবো। যে হতে পারে তার দরজাটা খুব দুর্বল, ধাক্কা দিলে, বা তালাটা খুব দুর্বল, ধাক্কা দিলে ভেঙে যাচ্ছে বা খুলে যাচ্ছে। এই কনসেপ্ট পরে, এই আলোচনা পরে। ওটা হচ্ছে আমাদের সিস্টেম অ্যাক্সেসের ফেজে আমরা চলে যাচ্ছি। তো ইনিশিয়ালি আমার কি হচ্ছে, বাইরে থেকে একটা আইডিয়া, একটা তথ্য নেওয়া দরকার, তাই তো? ওকে, তো নেটওয়ার্ক স্ক্যানিং করে মূলত আমরা তার নেটওয়ার্কের ইনফো নেওয়ার চেষ্টা করে থাকি। ওকে, আমি যে নেটওয়ার্ক হ্যাক করতে চাচ্ছি তার ইনফরমেশন বোঝার চেষ্টা করি, যে কি আছে, কিভাবে আছে, এবং এইটার উপর বেস করে আমরা নেটওয়ার্ক অ্যাটাক প্ল্যান করে থাকি। আবার অনেক সময় না, মোস্ট অফ দ্য টাইম কি হয়, সিস্টেমগুলো যে কমিউনিকেশন করে, একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে যোগাযোগ করে, কিভাবে যোগাযোগ করে, একদম সেই আপনাদের কম্পিউটার নেটওয়ার্কিং এর ক্লাস যে নিয়েছিলাম সেই। আচ্ছা, কেটে গিয়েছিল, লাস্ট কোন পর্যন্ত শুনতে পেয়েছেন? আমরা হচ্ছে যে নেটওয়ার্ক মাধ্যমে ওই যে একটা করবো সাথে আরেকটা স্যার ওই যে নেটওয়ার্ক অ্যাটাক নিয়ে বলছেন। আচ্ছা, আচ্ছা। নেটওয়ার্কে যে একাও, মানে অ্যাটাক যে করবো, এটা একটা প্ল্যানিং করব, কি অ্যাটাক করব, কি টেকনিকে অ্যাটাক করব, এটা তথ্য লাগছে। সেকেন্ড আরেকটা রিজন হচ্ছে এই যে সিস্টেমগুলো, এই যে কম্পিউটারগুলো, বলছিলাম যে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে যোগাযোগ করে কি করে, নেটওয়ার্ক দিয়েই তো, তাই না? তো আমি একটা সিস্টেম যখন হ্যাক করতে চাচ্ছি, নেটওয়ার্কেও আক্রমণ করছি, এবং নেটওয়ার্কের থ্রুতে, নেটওয়ার্কের মাধ্যমে, নেটওয়ার্কের মেকানিজম ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করব, সিস্টেমে আঘাত করব। ওকে, তো এই জন্য নেটওয়ার্কের ইনফরমেশন দরকার, এবং নেটওয়ার্কের থ্রুতে সিস্টেম ইনফো ভিয়া নেটওয়ার্ক, আমরা এই একটা সিস্টেমের ইনফরমেশনও বের করতে পারি নেটওয়ার্কের মাধ্যমে। ওকে, তো যার কারণে ইনিশিয়ালি নেটওয়ার্কের স্ক্যান করাটা, নেটওয়ার্কের তথ্যগুলো বের করাটা আমাদের জন্য দরকার। ওকে, তো আজকে আমরা কি কি শিখবো, কি কি জানবো? ফার্স্টে নেটওয়ার্ক স্ক্যানিং এর একটা টুলস আছে, নেটওয়ার্ক স্ক্যানিং টুলস, খুবই চমৎকার হিসাবে আছে এনম্যাপ, এটা নিয়ে জানবো। আর আরেকটা আছে রাস্ট স্ক্যান। ওকে, এই দুইটা টুলস নিয়ে আগে আমরা জানবো। এরপরে যদি নেটওয়ার্ক ভালো থাকে, অর্থাৎ আমার ওয়াইফাই কানেকশন যদি ঠিক থাকে, তাহলে নেটওয়ার্ক স্ক্যানিং এর কয়েকটা ভিন্ন ভিন্ন টেকনিক নিয়ে আলোচনা করব। ওকে, আর নেক্সট দিন হচ্ছে সিস্টেম ইনফো ক্যাচ করার যে টেকনিক গুলো আছে, ওই ফেজে আমরা যাব নেক্সট দিন। ওকে, আজকে প্রাইমারি ফোকাস থাকবে নেটওয়ার্কের তথ্যগুলো ক্যাচ করা। ঠিক আছে, আমরা আমাদের হ্যাকিং মেশিনে চলে যাই। আমার ভিপিএন কানেকশন কি আছে? নেই। আমার ভিপিএন কানেক্ট করে ফেলি ট্রাই হ্যাকমির সাথে। ট্রাই হ্যাকমির একটা মেশিন আমরা সিলেক্ট করে নেব, সরাসরি ওই মেশিনে আক্রমণ করে করে আমরা প্র্যাকটিস করব। আমরাও করবো। না, আপনাদের আপাতত দরকার নেই, আগে আলোচনা একটু করি, আহ, তারপরে আপনারা প্র্যাকটিস করুন, বা নেক্সট দিন থেকে। আজকে তো সদ্য এনম্যাপ কি বলে, ট্রাই হ্যাকমি দেখালাম। 300 বিলিয়ন ডলারের কোম্পানি। মাত্র 50 জন, সিরিয়াস? মাত্র 50 জন? কি? হ্যাঁ, হ্যাঁ, কোনো আচ্ছা, ওয়ার্কার আশা করি। টোর্কার আর হ্যালো, এক্সট্রা কিছু না? হ্যালো, আরে হ্যালো, 50 হ্যালো। জনের। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আমরা ডিসকাশনে যাই, পরের হিসাব পরে। নেটওয়ার্কে খুব বেশি ড্রপ করতে জানি না, কত সময় কন্টিনিউ করতে পারবো, আলোচনাটা করে নিই। ওকে, এনম্যাপের কথা হ্যাঁ বলছিলাম, ভাইয়া, এনম্যাপ নিয়ে বেশ কতগুলো
এনম্যাপের জন্য ডেডিকেটেড ট্রাই হ্যাকমির একটা রুম আছে, হ্যাঁ। এই রুমটা থেকে আপনাদের হচ্ছে মূলত প্র্যাকটিস করা লাগবে, টেকনিক গুলো বোঝা লাগবে। আচ্ছা, আমরা নেটওয়ার্ক স্ক্যানিং বোঝার জন্য এই রুমটাকে ইউটিলাইজ করব। ওকে, স্টার্ট দিয়ে ফেলি। আইপি অ্যাড্রেস আসুক, তত সময় এনম্যাপের না, এনম্যাপ থাকুক, আরেকটা টুলস আছে ওইটার ডাউনলোডটাও দেখাই, রাস্ট স্ক্যান। এটা কি আমরা বাড়িতে ডাউনলোড করে রাখবো ক্লাসের পরে? কাকে? মানে আমাদের, আমরা। এর ট্রাই হ্যাকমি সেটা ডাউনলোড করা যায় না তো এই রুম। না না না, আপনি যেটা করতেছেন এই যে এনম্যাপ না, এনম্যাপ আমাদের এগুলা। সেটআপই আছে, এনম্যাপ সেটআপই আছে, হ্যাঁ। এনম্যাপ এটা সেটআপে আসে, এটার অসুবিধা নেই, কিন্তু আরেকটা টুলস যেটা রাস্ট স্ক্যান, ওটাকে হচ্ছে আলাদা করে সেটআপের দরকার পড়বে। ওকে, তার নেটওয়ার্ক স্লো। রাস্ট স্ক্যান খুব সম্ভবত আমার এখানে সেটআপও নেই, লাগবেই, আমারও ডাউনলোড করা দরকার পড়বে। আচ্ছা, এপিটি সার্চ রাস্ট স্ক্যান, ওরা কি এটা রেখেছে? না, ওদের রিপোজিটরিতে নেই, গিটহাব থেকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। শোনা যাচ্ছে মোটামুটি। স্যার আপনার আইএসপিটা চেঞ্জ করলে মেবি ভালো হয়, প্রত্যেক ক্লাসে রাতে ডিস্টার্ব দেয় আপনার অনেক। হ্যাঁ, যে আজকে অলরেডি 30 তারিখ, আমি মানে ওরা রাতে কি করে সুন্দর করে নেট বন্ধ, অবস্থা খারাপ, ওদের আপনার নাম্বারও এরিয়াতে নাই। কার্নিভাল ইন্টারনেট বা ডট ইন্টারনেট থাকলে ট্রাই করতে পারেন, ওদের নেটওয়ার্ক মোটামুটি স্টেবল ভালোই। কার্নিভাল মানে এই এলাকায় খোঁজ নিয়েছিলাম, এদিকে কার্নিভালও নাকি খুব বাজে সার্ভিস দেয়। কার্নিভালের জন্য নেওয়ার সাহস পাচ্ছি না। ডট ইন্টারনেট তাহলে ট্রাই ডটও করতে কি করে, পিক আওয়ারে ওদেরও নাকি নেট স্লো করে, ইস্যু স্যার এটাই আমি ভাবছি। আপাতত এরকম কোনো ইস্যু পাই নাই, আমি ইউজ পিক করি আওয়ারে তো স্লো কোনো। করে না, না? না, আমি হচ্ছে চালাই হচ্ছে 6-7 মাস ধরে হয়ে গেছে, ওদের কাছে সুইচ করছি তো কোনো ইস্যু হলে ওদেরকে জানাইলে ইনস্ট্যান্ট ওরা আপনার এনিডেক্স এর অ্যাক্সেস নিয়ে ঠিক করে দেয়, কোনো পিং প্রবলেম বা ওদের নেটওয়ার্কের রিলেটেড ইস্যু থাকলে। মানে আপনার কত এমবিপিএস এর লাইন নেয়া? আমার হচ্ছে স্যার 40 Mbps, 1,050 টাকা নেয়। আর আপনি চাইলে প্রাইভেট আইপিও নিতে পারেন, ওটা হচ্ছে মেবি 1,250 টাকা সামথিং এ স্টার্ট হয় আর কি। ও যে 40 এমবিপিএস বলছে, মানে কোনো পিক আওয়ার বা এরকম কিছু ক্লাসিফিকেশন করে না, অলওয়েজ না, 40? ওরা ওরা আগে ছিল, এখন অফ করে দিছে এটা। অলওয়েজ 40 এমবিপিএস? হ্যাঁ, অলওয়েজ 40 Mbps থাকে, আর রাতের বেলা একটু ফ্ল্যাকচুয়েট করে, ধরেন 32 থেকে 36 এর ভিতরে থাকে, তাও তো ভালো, তাও কোনো ইস্যু হয় না। ট্রাই করতে পারেন স্যার, এক্সপিরিয়েন্স খারাপ না, জাস্ট ওরা নামটা বলছেন একটু বলেন তো। ডট ইন্টারনেট। ডট ইন্টারনেট। ওকে। ওদের হচ্ছে স্যার যখন গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দেয় এছাড়া ওদের কোনো ইস্যু নাই, এছাড়া হচ্ছে বাকি সবকিছু ঠিকঠাক থাকে, গভর্নমেন্ট দিনাজ ইনস্ট্রাকশন দিলে তখন হচ্ছে স্লো হুম, করে দেয়। দিনাজপুরে তো ডট নেট নাই, এটাই কষ্ট। না, ঢাকার বাইরেও ওদের অনেক বড় কভারেজ আছে। ওদের একটা ফর্ম আছে, ওইটা ফিল আপ করে রাখো মুবাশির, পরে দেখবা তোমার সাথে কন্ট্যাক্ট করবে যখন অ্যাভেলেবেল হবে। আমাদের এরিয়াতেও ছিল না, পরে ওদেরকে 2-3 মাস পর পর নক করার পরে আমাদের এরিয়াতে 6 মাস পর আনছিল, পরে এখন থেকে অনেক পপুলার হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, রাস্ট স্ক্যানের কথা বলছিলাম, ওর লিঙ্কটাও এখানে শেয়ার করি। ও রিলিজ পেজে আসলে ওর এই যে ডেবিয়ান ফাইলটা, হ্যাঁ, এইটা আমরা ডাউনলোড দেব। আমার
এখানে গুগল কাজ করছে না, মেইন হোস্ট থেকে দিলাম ডব্লিউ গেট। এখন অবশ্য মোবাইল ডাটা দিয়ে ক্লাস নিচ্ছে, এজন্য কথা শুনতে পাচ্ছেন, না হলে এখন তাও শুনতে পেতেন না। আপনার স্যার ভিপিএন কানেক্ট করা এটার জন্য কি ইস্যু হচ্ছে কালিতে? বুঝিনি। আপনার কালি লিনাক্সে ওই যে ওই ভিপিএনটা কানেক্ট করা, তা কি বলে ট্রাই হ্যাকমিটটা, ওইটার জন্য কি কোনো ইস্যু হচ্ছে ডাউনলোডিং এ বা এখানে? আমি কখনো এটার জন্য ইস্যু ফেস করিনি, তারপর যখন তো বললেন ক্লোজ করে দিয়ে ট্রাই করে দেখি। ডিএনএস এ কিছু একটা প্রবলেম করছে। আচ্ছা, মেশিনটা আমি রিস্টার্ট দিই, হ্যাঁ, 1 মিনিট। মেশিনটা রিস্টার্ট দিয়ে আসি তাহলে, কারণ যেহেতু মোবাইল ডাটা দিয়ে কানেক্ট করেছি, কিছু একটা তার গরমিল হচ্ছে। এই ফাঁকে কারো কোশ্চেন থাকলে শেয়ার করতে পারেন। আচ্ছা, কোন ফাইলটা যেন ডাউনলোড করতে বললাম? রাস্ট কেন যে লিংক দিয়েছে আপনাদের চ্যাটে দেখুন, হ্যাঁ, ওটা আমি তো ওটা মধ্যে পুরোটাই ডাউনলোড করছি। ওর নিচে ডট ডেভ একটা ফাইল আছে, ডেবিয়ান প্যাকেজ। ওই নিচে দেখুন শো অল ডান দেখাই। আরেকবার একটু দেখালে ভালো হতো। আমি এটা ওই টাইমে আমি পুরোটা ডাউনলোড করতেছিলাম তো। এই যে এই ডেবিয়ানের লিঙ্কটাই দিয়ে দিলাম, এই লিঙ্কে ক্লিক মানে কালি লিনাক্সে নিয়ে ব্রাউজারে নিয়ে এটা ক্লিক করুন বা পেস্ট করুন, দেখবেন ডাউনলোড হয়ে গেছে। এখন পাচ্ছে, মাঝখানে মেবি কিছু একটা ইস্যু হয়েছিল। সিডি টুলস এলএস, ওকে, এভরিথিং ফাইন আমার, গুড। ওকে, ডাউনলোড হয়ে গিয়েছে। দুশ্চিন্তা মুক্ত ট্রাই হ্যাক নিতে চাই। স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে নিছেন? না, এক্সট্রা ক্লাস, এটা অ্যাটেন্ডেন্স নেইনি কোনো। ওকে, এটা আমাদের টার্গেট আইপি অ্যাড্রেস। সিডি ডাউনলোডস, ওকে, যে রাস্ট স্ক্যান ফাইলটা ডাউনলোড হয়েছে, ডেবিয়ান ফাইল। ওকে, টুলসটা সেট আপ করে নেই। সুডো ডিপি এজি হাইফেন আই রাস্ট। ওকে, রাস্ট স্ক্যানও সেট আপ হয়ে গেল। এনম্যাপ রাস্ট স্ক্যান কেন, দুইটাই নেটওয়ার্ক স্ক্যানিং এর জন্য বেটার। এনম্যাপ টুলসটার যেটা হয়, হ্যাঁ দিচ্ছি, ট্রাই হ্যাকমির এই রুমটা। আর অনেক নাম শুনছি এই এনম্যাপ, এনম্যাপ টুলস এর। হ্যাঁ হ্যাঁ,
এনম্যাপ টুলসটা অনেক আগের, প্রায় 30-40 বছর ধরে আগের, কিন্তু তারপরও এখনো ওর চাহিদা কমেনি। কারণ কি, ও হচ্ছে একদম সিস্টেম লেভেলে, আমাদের হার্ডওয়্যার লেভেলে গিয়ে প্যাকেট, নেটওয়ার্ক প্যাকেট জেনারেট করতে পারে এবং খুব সুন্দরভাবে নেটওয়ার্কের ইনফরমেশন বের করে দেখাতে পারে। প্লাস ওর স্ক্রিপ্ট লেখা যায়। হ্যাঁ, স্ক্রিপ্ট লেখার এই স্ক্রিপ্ট কিভাবে ব্যবহার করে এটা নিয়ে আজকে হয়তো শেষ হবে না, নেক্সট দিন দেখাবো। তো স্যার এনম্যাপ এনম্যাপ টুলস। টুলস এর এনম্যাপ টুলস এর ভিডিও দেখি ইউটিউবে 7 ঘন্টা, তারপর 8 ঘন্টা বা 10 ঘন্টা এরকম, শুধু এই একটা টুলসের উপরে। ভিডিও কন্টেন্ট না দেখলে বলতে পারছি না তারা অ্যাকচুয়ালি এই শুধু এনম্যাপেরই আলোচনা করেছে কিনা। হ্যাঁ, এনম্যাপের এমনিতে অনেক অপশন আছে। এনম্যাপের 6-7 ঘন্টা হয়তো লেগে যাবে, কিভাবে আলোচনা করতে স্যার গেলে লেগে যাবে। আচ্ছা, তো এনম্যাপটা দিয়ে আগে স্টার্ট করি। ওকে, রাস্টার স্ক্যানটা কেন সেট আপ করেছে এটা নিয়েও বলছি একটু পরে। নর্মালি এনম্যাপের অপশনটা একদমই সহজ। সিম্পলি আপনার টার্গেট যে আইপি অ্যাড্রেস আছে। স্যার আমার একটা প্রশ্ন। হ্যাঁ, বলুন। মানে স্যার আমাদের ব্যাচে কয়জন? আপনাদের ব্যাচে হ্যাঁ, কতজন জানি না। মানে আমি 31 জন মনে হয় দেখছিলাম, কিন্তু এখন তো 38 জন ঢোকা। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ব্যাচের ওনাদের জুম লিংকে হচ্ছে স্যার ওনাদের আমি এখন জুমের অ্যাটেন্ড অ্যাকাউন্ট। করছি। হ্যাঁ হ্যাঁ, আমি জুমের স্যার ওই অ্যাকাউন্টের প্রবলেমের জন্য ওনাদের একটা ক্লাস নিতে পারিনি। ওকে, ও ওনাদের এটা হচ্ছে কি ঠিক সাথে আছে। এজন্য রেখেছি। স্যার আমার একটা হচ্ছে কোশ্চেন ছিল টু স্যার। ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড করা, তো ওটার জন্য একটা প্রবলেমে ছিলাম। যাই হোক, আমরা আলোচনায় আসি। হ্যাঁ, কি একজন স্যার বলছিলেন? প্রেজেন্ট, জি না প্রেজেন্ট কি নেওয়া হয়ে গেছে স্যার? না না, প্রেজেন্ট। রাস্ট ভাই, লাস্ট স্ক্যানটা কি আপনার ডাউনলোড ফাইলের মধ্যে কি ডাউনলোড হয়েছে নাকি টুলস ফাইলের মধ্যে ডাউনলোড করেছেন? ডাউনলোডের ভিতরে এসেছে, মানে প্রথমে ডব্লিউ গেট দিচ্ছিলাম, আসছিল না। ওকে, ডব্লিউ গেট মানে নেটওয়ার্ক ইস্যুর জন্য মনে হয় আসছিল না, তো আমি ব্রাউজার থেকে ডাইরেক্ট ডাউনলোড দিলাম। ওকে। স্যার ভিডিওটা কি আজকের মধ্যে আপলোড করা যাবে? আমার আজকে অ্যাকচুয়ালি মোবাইলটা চুরি হয়ে যায়, আমি কিছুক্ষণ আগে জিডি টিডি করে বাসায় আসি, আচ্ছা এসে আচ্ছা। দেখছিলাম যে স্যার এখানে ক্লাস হ্যাঁ চলছে। হ্যাঁ হ্যাঁ, আগের ভিডিওটা কনভার্ট হয়ে গিয়েছে, আমি আপলোড দিয়ে দিব ক্লাস শেষ হওয়ার সাথে সাথে। আমার আগের সেশনটা আর এইটার কনভার্ট হতে কত স্যার সময় বারো লাগে? নম্বর 12 নম্বর ক্লাসের ওই সেকেন্ড সেশনটা কি স্যার আবার কোন রকম কনভার্ট করে আপলোড করা যাবে না না, ফাইনালি? ওটা আমার কাছে নেই। জুমের ওখানেও খুঁজেছিলাম, জুমের কাছেও ওটার আচ্ছা মানে। স্যার, আমি একটা সলিউশন চাচ্ছি। আমরা যে ওই ফাইলটা ডাউনলোড করলাম, আমরা নিজে নিজে কনভার্ট করে কি এটা কি প্লে করতে পারবো না? নিজে নিজে কোনো সফটওয়্যার দিয়ে কনভার্ট করে বা পারবেন, জুম দিয়েই কনভার্ট করতে পারবেন, কিন্তু জুমের ওই যে ফাইল, জুমের নিজস্ব যে ফরম্যাটের যে ফাইলটা, হ্যাঁ, জুম যেই ফরম্যাটে ফাইল রাখে ফরম্যাটের ফাইলটা দরকার। ওকে, ওটা যদি তো থাকে তাহলে আপনি জুম। ওখানে থাকবে না স্যার, জুমে থাকবে না কনভার্ট করার জন্য ফাইলটা? না, ওটা জুমে আমি খুঁজেছিলাম, জুমের কাছে ওই ফাইলটা নেই। ওকে, যার কারণে ওটা কনভার্ট করতে পারিনি, আমি চেষ্টা স্যার করি। ওটা কি ফাইল আমাদের কি জানা যাবে? ওটা কি ফাইল তা দেখে জানাচ্ছি। স্যার উনি কত নম্বর ক্লাসের কথা বলছেন? 12 নম্বর ক্লাস সেকেন্ড সেশন। আচ্ছা। ওইটা স্যার, স্যারের জুমের জানা আছে রেকর্ডিং যে ফাইল বলে থাকে এটাকে, জুম রেকর্ডিং ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট জুম। ওকে, এই ডট জুম। হ্যাঁ, এই নামের ফাইল হয়ে থাকে। ওইখানে গিয়ে স্যার কনভার্ট কি MP4 এ হবে? MP4 এ না? হ্যাঁ। আচ্ছা, এই ডিসকাশনটা আপাতত আমরা অফ করি, কেমন? এটা আমাদের টাইম জি ওয়েস্ট স্যার। হচ্ছে। আমি 13 নম্বর ক্লাসের শুরুতে ওইটা আলোচনা নিয়ে রিক্যাপ করেছিলাম, আপনি হয়তো ক্লাস ভিডিওগুলো খেয়ালই করেননি, এজন্য আপনার কনফিউশন হচ্ছে। তো একটু 13 নম্বর ক্লাস ভিডিওটা দেখে নিন। ওকে, জি আমরা নেটওয়ার্ক স্ক্যানিং এর আলোচনা করছিলাম, সেখানে ফেরত আসি। তো যেটা বলছিলাম এনম্যাপ টুলস এর কথা, সিম্পলি টার্গেট আইপি অ্যাড্রেস দিলেই
সে আমাদেরকে স্ক্যান করে, ওর কিছু প্রি বিল্ট রুলস আছে, এটার উপর বেস করে স্ক্যান করে সে আমাদেরকে আউটপুট দেখায়। ওকে, হাইফেন ভি অপশনটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে তুমি ভার্বস আউটপুট দিবে, অর্থাৎ প্রতি স্টেপে কি হচ্ছে সেটা সহ আমাকে দেখাও। ক্লিয়ার? তো আমি এটা প্রেস করলাম, সে হোস্ট সিমস ডাউন। কেন? কি কানেকশন হয়নি? ওয়েট, পিং হাইফেন C4। ও, হয়তো ভিপিএন কানেকশনই করিনি। হবে কি করে? কথা বলতে বলতে আমি ভিপিএন কানেকশন করার কথা ভুলে গিয়েছিলাম। ওকে, এবার হবে। আচ্ছা স্যার, এটা আপনি কেমন করে করলেন? ওই যে ডাইরেক্ট যেটা করলেন না, ওটা কি ট্যাব দিয়ে করলেন? না, অ্যারো, এই যে তীর চিহ্ন আঁকা না কিবোর্ডে ডান ও, দিকে রাইট অ্যারো। হ্যাঁ হ্যাঁ, রাইট অ্যারো দিলে ও অটো কমপ্লিট করে নেয়। তাই আমি কারণ ট্যাব দিয়ে হইতো তো, কারণ কালি লিনাক্স এর সবকিছুই আলাদা তাই। ট্যাব দিয়েও হয়, ট্যাব দিয়ে হয়, কালি লিনাক্সের এইটা না টার্মিনাল। স্যার, এখন আর ট্যাব দিয়ে হয় না। হয় না, আমাদের হয় না। না না, আমি এর আগে ওর গ্রুপে বলছিলাম একদিন। না, ওর দুই ধরনের টার্মিনাল আছে। এইটার নাম আহ, কি, ZSH, ZSH বলে। হ্যাঁ, এইটাতে হচ্ছে অ্যারো দিলে কমপ্লিট হবে। আরেকটা যে ব্যাশে যে টার্মিনাল গুলো হয়ে থাকে ওখানে ট্যাব দিলে অটো কমপ্লিট। যাই হোক, অ্যারো দিয়ে হচ্ছে, আমরা এন ম্যাপের আলোচনায় আসি, যেটা বোঝাচ্ছিলাম। তো সে অটোমেটিক্যালি ডিসকভার করছে এই পোর্ট গুলো ওপেন আছে। পোর্টের কনসেপ্টটা কি আপনাদের মনে আছে? নেটওয়ার্কিং ক্লাসে পড়িয়েছিলাম। কি সবচেয়ে ভালো বুঝিয়ে বলতে পারবেন পোর্ট কাকে বলে? কেউ আছেন? পোর্টটা তো গেটের মতো কাজ করে না, ভিন্ন কি বলে এটাকে, এই কি বলবো, গেটটা আপাতত মনে আছে বলতে গেলে যে আহ, এক একটা পোর্ট এক স্যার একটা সিস্টেম কাজ করে আর কি। স্যার পোর্ট্রের উদাহরণ দিয়ে বলছিলেন যে এটা হচ্ছে একটা ঘরের জানালার মতো স্যার। জি হ্যাঁ ভাই, এরকম হ্যাঁ হ্যাঁ জানো। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ দুজনকেই। আহ, হ্যাঁ, পোর্টের কনসেপ্টটা অনেকটা এরকম যে আমাদের বাসার যেরকম দরজা জানালা যেটা দিয়ে আমি প্রবেশ করছি, বাসার অ্যাড্রেসটা হচ্ছে কি আইপি অ্যাড্রেস, আর যেটা দিয়ে প্রবেশ করব সেটা হচ্ছে পোর্ট। আমাদের কম্পিউটার একটা লজিক্যাল একটা অ্যাড্রেস তৈরি করে, বাস্তবে কিন্তু কম্পিউটারের ভিতরে মাদারবোর্ডে ছিদ্র হয়ে থাকে না এতগুলো। হ্যাঁ, এটা কিন্তু সফটওয়্যার বেসড। আচ্ছা, তো তার মানে ওটা কোনো ফাইল সেন্ড করার জন্য আমরা যখন রিকোয়েস্ট পাঠাই তখন সেটা পোর্টে যায়। পোর্টের মাধ্যমেই কম্পিউটারে ঢুকে। ওকে, আহ, পোর্টের মাধ্যমে এই সার্ভিসগুলো রান হয়। যেমন এই যে এখানে দেখুন 21 নম্বর পোর্টে এফটিপি রান হচ্ছে। আপনি যদি এই সার্ভারে একটা ফাইল সেন্ড করেন বা মনে করুন ফাইল রিসিভ করতে চাচ্ছেন, ও থেকে একটা মুভি ডাউনলোড করবেন, আপনার এফটিপি সার্ভারে মুভি ডাউনলোড করেন না, তো ওইখানে কমিউনিকেশনটা হয় এই 21 নাম্বার পোর্ট ধরে, ওই সার্ভারের 21 নাম্বার পোর্টে কমিউনিকেশন হয়। ওকে, তো এইগুলো পোর্টগুলো যেহেতু বাসার দরজা জানালার মতো, দ্যাট মিনস যদি আমি হ্যাক করতে চাই, অর্থাৎ হ্যাক মানে কি, সিস্টেমের ভিতরে ঢুকবো তাই না, অ্যাক্সেস নেব, তো ওইটা করতে গেলেও আমাকে তাহলে এই পোর্টের মাধ্যমে অ্যাপ্রোচ করতে হবে। এই পোর্টের ইনফরমেশন গুলো আমার দরকার পড়বে তাই না? যত বেশি পোর্টের ইনফরমেশন পাবো, কারণ কোন দরজাটা যে দুর্বল নাকি একাধিক দরজা জানালা দুর্বলতা আছে সেটা তো আমরা জানি না। জানি? জানি না। তো এই জন্য মাল্টিপল মাধ্যমে, মাল্টিপল ভাবে আমাদের এই পোর্ট, আইপি অ্যাড্রেস এগুলোর ইনফরমেশন নিয়ে যাচাই বাছাই করা দরকার পড়ে। ওকে, আচ্ছা, এনএমএফে শুধু যে সিঙ্গেল আইপি অ্যাড্রেস আমাদের স্ক্যান করা যায় তা না, আমাদের এন্টায়ার সাবনেট ধরে আমরা স্ক্যান করতে পারি। সাবনেটের কনসেপ্টটা কি নেটওয়ার্কিং ক্লাসে হালকা আলোচনা করছিলাম। সহজভাবে বলতে একটা নেটওয়ার্কের গ্রুপকে বোঝাচ্ছে। হ্যাঁ, এইখানে মনে করুন 254 254টা আইপি অ্যাড্রেস তৈরি হবে। ঠিক আছে, আমি /24 বলে বোঝাচ্ছি যে এইখানে 254টা আইপি অ্যাড্রেস আছে। বা আরো স্পেসিফিক করে বলে টোটাল 255টা আইপি অ্যাড্রেস তৈরি হবে, এখানে 0 থেকে শুরু করে 255 পর্যন্ত যাবে। সবগুলো অবশ্য ইউজ হয় না।
আমি বলে দিচ্ছি এই সবগুলো, মানে একটা একটা করে 1 2 3 4 5 এভাবে 255 পর্যন্ত না লিখে বলে দিলাম যে সবগুলো স্ক্যান করো। ওকে, এভাবেও এনম্যাপে স্ক্যান দেয়া যায়। আচ্ছা, আইপি অ্যাড্রেস ছিল 24 এই 200। পোর্ট নাম্বার ছিল। হ্যাঁ, হ্যাঁ, এই যে 24 না স্ল্যাশ না না 24 না, ওটা হচ্ছে সাবনেট বোঝাচ্ছে আপনার। যে সাবনেটটা মানে কত বড় বা কত সংখ্যার সাবনেটে সে কাজ করবে। আচ্ছা, যাই হোক, এই নর্মালি এনম্যাপে আমরা মাত্র স্ক্যান যেটা দিলাম সে কি করছে, ওভারঅল সব নিয়ে চলে আসছে। আমি চাচ্ছি যে না, আসলে সপোর্ট আমার আগ্রহ না, স্পেসিফিকও যে জানতে চাচ্ছি যে আচ্ছা তার কি ওয়েব রিলেটেড কোনো পোর্ট ওপেন আছে। এই যে আইপি অ্যাড্রেস, এটা তো কোনো একটা কম্পিউটার বা সার্ভারের অ্যাড্রেস, ওটা কি ওয়েবের সার্ভার না আদার্স অ্যাক্টিভিটিও সে করে। তো নির্দিষ্ট পোর্ট ধরে যদি স্ক্যান করতে চাই, -p অপশনটা আমরা বলে থাকি। ওকে, পি দিয়ে আমি কোন কোন আইপি পোর্ট স্ক্যান করতে চাই, সিঙ্গেল আইপি অ্যাড্রেস, তার কোন কোন পোর্ট আমি হিট করে দেখতে চাই সেটা -p দিয়ে আমি বলে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখানে মাল্টিপলও আমি দিতে পারি, কমা দিয়ে দিয়ে যত ইচ্ছা যত পোর্ট লিখে যাব সবগুলোই সে স্ক্যান করে করে দেখবে যে কি কি অ্যাভেলেবল আছে। ওকে, এবং সে এই স্পেসিফিক করে এই পোর্টগুলোকেই সে এখন স্ক্যান করবে, নাথিং এলস। এখানে দেখা যাচ্ছে 80 443 3089। এই যে আউটপুট আসলো, মূল আউটপুট কিন্তু এই অংশটা। এই আউটপুটটার আবার মিনিং আছে, কিছু অর্থ আছে, সেটা নিয়ে একটু বলি। পোর্ট স্টেট, একটু ফাঁকা ফাঁকা করে লিখি, সার্ভিস। আচ্ছা, এই যে স্টেট, স্টেট দিয়ে খুব সহজে আমরা প্রথম লেখা দেখে বুঝতে পারছি এই পোর্টটা ওপেন আছে কিনা, সেটা আমাদেরকে মেনশন করছে। ভালো কথা। এবং এখানে কি সার্ভিস রান হচ্ছে, এইচটিটিপি সার্ভিস রান হচ্ছে। এই সার্ভিস নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরেকটু ডিপ ডাইভে যাব। ওকে, তো এইখানে কি হচ্ছে, আমার পোর্টটা ওপেন। যদি ফিল্টার্ড লেখা দেখায়, ফিল্টার্ড কেন দেখায়, ফিল্টার্ড ওপেন মানে অবশ্যই পোর্ট ওপেন, এজন্যই সে রেজাল্ট দেখাচ্ছে ওপেন। ফিল্টার যখন লেখা দেখাবে দ্যাট মিনস ওই প্রান্তে হয়তো ফায়ারওয়াল আছে, অথবা আমাদের প্যাকেটটা কেউ না কেউ ড্রপ করে দিচ্ছে। এটা মোস্ট অফ দ্য টাইম ফায়ারওয়াল ড্রপ করে থাকে। এবং আলটিমেটলি এই জায়গাতে আসলে কিছুটা আমরা কনফিউজড, বা আমরা না, মানে এনম্যাপ কিছুটা কনফিউজ যে পোর্টটা আদৌ ওপেন আছে কিনা। ফায়ারওয়াল কি করে, ওই মনে করুন আপনার এলাকায় একটা বাসার নিচে দারোয়ান আছে, ডেলিভারি ম্যান খাবার নিয়ে এসেছে একটা কিছু ফুড পান্ডা, তো তাকে ধরে মানে হাত পা বেঁধে আরেক দিকে ফেলে দিল। এখন ডেলিভারি ম্যান যে ম্যানেজারের কাছে না ম্যানেজারকে রিপ্লাই দিতে পারছে, না আপনাকে কোনো আপডেট দিতে পারছে যে সে খাবার নিয়ে এসেছে না ফিরে গিয়েছে, দুই পক্ষের কেউই জানে না। ব্রোকেন মানে পুরো অ্যাকচুয়াল কমিউনিকেশনটা হয়নি। ওকে, তো এই জায়গাতে বোঝা কষ্ট, এইটা ফায়ারওয়াল ড্রপ করেছে অথবা ফর সাম রিজন ড্রপ হয়ে গেছে। পোর্ট ক্লোজ আমরা বলতে পারি, প্রবাবলি পোর্টটা ক্লোজ করা অথবা ফায়ারওয়াল ব্লক দিচ্ছে। এখানে কোনো কোনো সময় ক্লোজ লেখাই দেখাতে পারে। যখন ক্লোজ দেখাচ্ছে তখন অবভিয়াসলি পোর্টটা আসলে ক্লোজ বা বন্ধ করা, সেখানে পোর্ট কোনো অ্যাক্টিভিটি মানে পোর্ট নাই, পোর্ট বন্ধ করা, এখানে কোনো সার্ভিসই রান হচ্ছে না। তো যে বাসায় মানে দরজাই নাই, আপনি দেয়ালে কি ধাক্কা ধাক্কি করবেন, তাই না? এরকম একটা কনসেপ্ট, দরজাই নেই। ওপেন, ফিল্টার্ড, ক্লোজড, কোনো কোনো সময় এই জায়গাতে ওপেন এরকম ফিল্টার এমন দেখাতে পারে। এইটার মিনিং দাঁড়াচ্ছে আমাদের এনম্যাপ কনফিউজড, কারণ যে রিপ্লাইটা সার্ভার থেকে এসেছে, হ্যাঁ, এনম্যাপ কনফিউজড, সে কি সে কমে কিন্তু কোনো এনম্যাপ যে সে নিজেও কিন্তু জাস্ট কিছু লজিক্যাল কিছু লাইন কিছু প্রোগ্রাম লেখে, নাথিং এলস, কিন্তু সে আদার্স কিছু বুঝতে পারে না, ধরতে পারে না। হুম,
সে যে প্যাকেট যেটা সার্ভার থেকে আসছে তার বেসিসে সে বোঝার চেষ্টা করে যে ওকে কি আছে কি নেই। কিন্তু প্যাকেটটা যদি এখানে মাঝখানে হারিয়ে যায় কোনোভাবে, কারণ আমরা কিন্তু একদম প্যাকেট পাঠাচ্ছি। সেই টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেকের কথা মনে আছে? টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেক মনে আছে কারো? টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেকের কথা? স্যার হ্যান্ডশেকের এই কনসেপ্টটা কি বলছিলেন? হুম হুম, নেটওয়ার্ক বেসিক ক্লাসে। হ্যাঁ। মনে নাই, বাট হচ্ছে যে এতটুকু মনে বলছিলাম। টিসিপির কনসেপ্টটা মনে আছে, বাট হ্যান্ডশেকের ওই তো টিসিপিতে মানে ওই যে এতটুকু কি রিকোয়েস্ট মনে আছে যে পাঠানো, ওখানে অনেকটা পাঠানো যে ওটা নিয়ম মেনে, রিকোয়েস্ট। অনেকটা ধরা বাঁধা নিয়ম মেনে আমরা কমিউনিকেশন তৈরি করছিলাম, তাই না? দুই পক্ষ প্যাকেট পাঠিয়ে নিশ্চিত করছিল যে হ্যাঁ আমাদের কানেকশন হতে পারে, তারপরে আমরা মূল প্যাকেট পাঠাচ্ছিলাম বা মূল মেসেজটা পাঠাচ্ছিলাম, তাই না? ওটা ছিল টিসিপির কনসেপ্টটা। কিন্তু যখন এনম্যাপে স্ক্যান করছি তখন কিন্তু একদম প্যাকেট পাঠাচ্ছি। এখানে কিন্তু আগে আমরা হ্যান্ডশেক করে কানেকশন এস্টাবলিশ করে দুই পক্ষ নিশ্চিত হয়ে তারপরে প্যাকেট পাঠাচ্ছি না। হ্যাঁ, এমনও আছে, যেমন আমরা একটু পরে গিয়েই দেখবো যে টিসিপিতে আমরা যেই সিন ফ্ল্যাগ পাঠাতাম সরাসরি কমিউনিকেশন স্টার্ট করার জন্য, যে ফ্ল্যাগ, হ্যাঁ তারপরে না এসি কে রিপ্লাই আসতো তারপরে। আচ্ছা আমি আরেকবার দেখাই আপনাদের টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেক। ওই যে এক পাশ থেকে পাঠাইতো আরেকটা রিসিভ করতো, ওই টাইপের। তো হ্যাঁ হ্যাঁ তিন পাঠায়, তারপরে তিন এসিকে এসিকে। হ্যাঁ, এই যে সেই ছবিটা এবার মনে পড়ছে একটু। সিন ফ্ল্যাগ যেত, সে একটা রিপ্লাই আসতো সিন এসি কে, আবার আমি এসি কে পাঠিয়ে তারপর কমিউনিকেশন করতাম। একটু মনে পড়ছে একটু আধটু? জি ভাইয়া বলছিলাম। আচ্ছা, তো এইখানে তো যেমন দুই পক্ষের হ্যান্ডশেক করে কানেকশন নিশ্চিত করে তারপরে না আমরা প্যাকেট পাঠাতাম, প্যাকেটে আদান প্রদান হতো। এনম্যাপ দিয়ে কি করতে পারি, যে ডাইরেক্ট আমি মনে করি যে এসি কে ফ্ল্যাগ এইটাই সরাসরি সেন্ড করে দিতে পারি, আমার হ্যান্ডশেক বা কিছু দরকার নেই। আমি প্যাকেট মানে একদম সরাসরি এই ফ্ল্যাগ সম্বলিত প্যাকেট জেনারেট করে এটা সেন্ড করতে পারি। এনম্যাপের এত ক্যাপাসিটি মানে একদম র লেভেলের নেটওয়ার্ক কমিউনিকেশন সে তৈরি করতে পারে। ওকে, তো এটা এই টপিকে কেন আসলাম, কারণ এই যে সে কিন্তু হ্যান্ডশেক ট্যান্ডশেকে ধার ধারছে না, সরাসরি কমিউনিকেশন করছে, সরাসরি প্যাকেট পাঠাচ্ছে। তো মাঝখানে অনলাইনে প্যাকেট হারিয়ে যেতে পারে, স্লো হতে পারে, ব্রোকেন হতে পারে, যার কারণে এনম্যাপে যে আউটপুট আসছে সেটা সবসময় সঠিক নাও হতে পারে। যাই হোক, আমরা এনম্যাপের আদার্স অপশনগুলোতে যাই। এনম্যাপের আরেকটা অপশন আছে, দুই পাশে যদি হাইফেন দিয়ে দেই তাহলে কি করবে, ও একবারে 65,535টা পোর্ট স্ক্যান করা শুরু করবে। তবে এনম্যাপ দিয়ে আমরা এই কাজটা করব না, কারণ কি এনম্যাপের অল পোর্ট স্ক্যান করার যে ক্যাপাসিটি এটা অত একটা ভালো না, অনেক স্লো করে ফেলে। হ্যাঁ, এখন আমরা যদিও ট্রাই হ্যাকমির ভিপিএন এ আছি, দ্যাট মিনস ট্রাই হ্যাকমির যে নেটওয়ার্ক ওই নেটওয়ার্কের অংশ কিন্তু আমরা, যার কারণে এত দ্রুত আউটপুট আসছে। কিন্তু রিয়েল লাইফে ক্লায়েন্ট, এবং ক্লায়েন্ট যদি হয় দেশের বাইরে, তখন বুঝবেন ঠেলা যে আউটপুট আসতে কত সময় লাগে। এই সিম্পল একটা স্ক্যান, অল্প পোর্টও না, মনে করুন এই দুই তিনটা পোর্টের স্ক্যান আসতেও ঘন্টা খানিক সময় লেগে যেতে পারে, আরো বেশিও লাগতে পারে। আবার দেখা গেলো আউটপুটই আসলো না, পুনরায় আবার স্ক্যান দিতে হচ্ছে, অনেক ইস্যু আছে। তো রাস্ট স্ক্যানটা এদিক দিয়ে ভালো, অল পোর্ট স্ক্যানের জন্য যদি দেই যে তুমি আমাকে ওভারঅল একটা আইডিয়া দাও, এর মতো একটা একটা করে না, ওভারঅল একটা আইডিয়া দাও আমাদের। টার্গেট আইপি হচ্ছে 223, দিলাম। আমি হাইফেন হাইফেন রেঞ্জ বলে দিলাম, রেঞ্জ হচ্ছে 1 থেকে 65,535। ও আবার খুব দ্রুত, রাস্ট ল্যাঙ্গুয়েজে লেখা তো
খুব দ্রুত স্ক্যান করতে পারে। অল পোর্ট স্ক্যানিং এর জন্য যদি দেই, স্যার 1 থেকে 6655 এটা কি পোর্ট? হ্যাঁ মানে 1 থেকে 65,535টা সবগুলো পোর্ট স্ক্যান দিতে বলছি তাকে। আচ্ছা ওকে, দেখুন ও কত দ্রুত পোর্ট স্ক্যান করতে পারছে। তো আমরা যদি এমন স্যার হয় যে, হাইপেন দ্য স্পিড অফ ফ্ল্যাশ। স্যার হাইপেন এ দিয়ে কি অল বোঝাইছে? না না, হাইফেন এ দিয়ে বোঝাচ্ছি অ্যাড্রেস। ওকে, মানে এক এক ও আচ্ছা। টুলসের এক এক ভাবে অপশন লেখা হয়ে থাকে, এই জন্যই। হেল্পে দিলেই তো স্যার ওর সবগুলা হ্যাঁ কি হ্যাঁ, বলে কমান্ড পাওয়া যাবে নাকি? হেল্পেও পাবেন। আবার যে গিটহাব লিংক দিলাম না, ওই গিটহাবের হোম পেজে গেলেও দেখবেন ইউজেস নামের একটা পেজ আছে, ওখানেও এক্সাম্পল সহ দেয়া ওর। আমাদের তো স্যার বেসিকলি ওপেন পোর্ট গুলাতে অ্যাটাক করতে ইজি হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো ও কি করছে মানে ওভারঅল একটা আইডিয়া দেওয়ার জন্য, পুরো 65,000 পোর্ট স্ক্যান করে একটা আইডিয়া নেওয়ার জন্য যে কোন কোন পোর্ট ওপেন আছে। এরপরে ইন্ডিভিজুয়ালি পোর্টের উপরে আমি আবার আলাদা করে রিসার্চ করব যে কি আছে না আছে, এটা বোঝার চেষ্টা করব। ওকে, আচ্ছা 21, 53, 80, 135 কয়েকটা পোর্ট ওপেন আছে সেটা আমাকে বলছে। একটা জায়গায় সেভ রাখি, ও স্ক্যান হতে থাকুক। এই পাশ দিয়ে এনম্যাপ দিয়ে একটা স্ক্যান দিই যে এই যে পোর্টগুলো পেলাম, 21, 53, 80, 135, 21, 53, 80, 135, তো জানলাম পোর্ট আছে, কিন্তু পোর্টে কি সার্ভিস রান হচ্ছে, কি অ্যাপ্লিকেশন রান হচ্ছে, তাই না? এইভাবে কল্পনা করতে পারেন আপনাদের অ্যান্ড্রয়েডে অনেকগুলো অ্যাপস আছে না, গেমস, ক্যালেন্ডার, জুম অ্যাপস, ইউটিউব, তাই না? এভাবে চিন্তা করতে পারেন যে একটা কম্পিউটারে মাল্টিপল এরকম অ্যাপ্লিকেশন বা সার্ভিস রান হচ্ছে, কোন পোর্টে কি সার্ভিস রান হচ্ছে আর একটু তথ্য পেলে আমার বেটার। এই কাজটা আমাদের করে দেয় এসভি, সার্ভিস ভার্সন দিলাম। ও কি করছে এখন, এই শুধু এই কয়টা পোর্টের সার্ভিস ভার্সন ডিটেকশনের স্ক্যান করে দিবে। ওকে, আর ওইদিকে পোর্টের তথ্য দিচ্ছে। দুটো একসাথে ইউটিলাইজ করে আমরা এফিশিয়েন্টলি কাজটা করে ফেলতে পারছি। ওকে, এইখানে দেখুন আমাকে এবার আরেকটু তথ্য দেখাচ্ছে। এই জায়গায় ফাইল জিলা এফটিপিডি সার্ভার রান হচ্ছে, সিম্পল ডিএনএস প্লাস ব্যবহার করছে, মাইক্রোসফট আইআইএস ব্যবহার করছে, উইন্ডোজ আরপিসি, এবং ওএস এর কথা বলছে উইন্ডোজ। অর্থাৎ আমাদের যে টার্গেট, আমি তো শুধু আইপি অ্যাড্রেস পেয়েছিলাম, কিন্তু সে বাস্তবে একটা উইন্ডোজ কম্পিউটার, সার্ভারও হতে পারে, পার্সোনাল কম্পিউটার অথবা সার্ভার, যেটাই হোক দুইটাই কম্পিউটার। একটা রান হচ্ছে, তার তার এই মানে আমরা, সার্ভিসগুলো রান হচ্ছে সেখানে। বলুন। আচ্ছা এই যে ইনফরমেশন গুলো পেলাম, এইগুলোর উপরে ফার্দার আরো আমরা ইনফরমেশন নিতে পারি, যাতে ফাইল দিলা কি জিনিস বা এখান থেকে আরো তথ্য পাওয়া যায় কিনা, এটা হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা করব। আর নেটওয়ার্কের একটা বেসিক আইডিয়া পেলাম। ওকে, স্যার বেসিকলি আমরা যদি এই সবগুলো ইনফরমেশন বের করি, হ্যাঁ কি কি রান হচ্ছে, এরপরে কিভাবে আর কি টার্গেট সেট করব বা কিভাবে আর কি ডিটেক্ট করব কোথায় অ্যাটাক করা লাগবে? আচ্ছা, আহ, আমি ডিটেলসে পরের ক্লাসগুলোতে যাব, এখন সংক্ষেপে অ্যান্সারটা দিই। যে এই হ্যাঁ যে হ্যাঁ মনে সেটাই। কোন ফাইল দিলাতে পেলাম, আমরা যেটা চিন্তা করতে পারি যে আচ্ছা এই যে সার্ভিসটা রান হচ্ছে, এটা তো একটা অ্যাপ্লিকেশন, একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটার কি কোনো দুর্বলতা আছে, এটা একভাবে চিন্তা করতে পারি। আচ্ছা, এই প্রোগ্রামটা নিশ্চয়ই তাদের সেট আপ করতে হয়েছে, আমরা উইন্ডোজ সেট আপ করি না, আমরা একটা সফটওয়্যার সেট আপ করি না, এরকম তাকেও তো সেট আপ করতে হয়েছে। আচ্ছা, ওই সেট আপে কোনো মিসকনফিগারেশন কি আছে? আচ্ছা, এই যে এফটিপি যে সার্ভিস, তার তো মানে ফার্স্ট থট, তার নিজস্ব কোনো দুর্বলতা আছে কিনা, সেকেন্ড থট আচ্ছা তার কোনো মিসকনফিগারেশন আছে, এটা চিন্তা। আচ্ছা, এফটিপি তো নিজস্ব একটা সার্ভিস, তাই না? তার কি পাসওয়ার্ডের কোনো অথেন্টিকেশন দরকার পড়ে? যদি দরকার পড়ে তাহলে কি আমরা পাসওয়ার্ড অ্যাটাকের চেষ্টা করতে পারি? এ- এভাবে মাল্টিপল মানে অ্যাপ্লিকেশন বা সার্ভিস বেসড এই সার্ভিসে আক্রমণ করছে, এখানে মাল্টিপল জিনিস আমরা এভাবে ভাবতে পারি। ওকে, এই যে ইনফরমেশন গুলো পাচ্ছি, এটার উপর বেস করে আমরা পরে এই আমার এই যে কোয়েশ্চেন গুলো যে বললাম, 3-4টা জিনিস আরো খুঁজে খুঁজে দেখি যে আচ্ছা এগুলো আছে কিনা, যদি পাই ওই স্পেসিফিক আক্রমণ আমরা করব। ওকে,
এটা তো সার্ভিসের জন্য। আর যদি অপারেটিং সিস্টেম যেটা রান হচ্ছে উইন্ডোজ, এইটার কোনো ইনফরমেশন যদি পাই, এবং কিভাবে পাবো, ওইগুলো এই সার্ভিসগুলোর মাধ্যমে পেয়ে থাকবো, তাই না? ও অপারেটিং সিস্টেম নিজে যে কম্পিউটার, সে তো আর একদম হাওয়া থেকে বা জিরো থেকে কোনো কমিউনিকেশন করবে না, তারও কোনো না কোনো একটা পোর্ট, কোনো একটা সার্ভিসের মাধ্যমে কমিউনিকেশন করতে হচ্ছে ইন্টারনেটে, তাই না? তো এই সার্ভিসগুলোর মাধ্যমে যদি অপারেটিং সিস্টেমের আরো কোনো ইনফরমেশন পাই, তাহলে অপারেটিং সিস্টেম অর্থাৎ সরাসরি সিস্টেমের আক্রমণের চেষ্টা করব। সিস্টেমেরও তো দুর্বলতা থাকতে পারে, মিসকনফিগারেশন থাকতে পারে, পাসওয়ার্ড থাকতে পারে, তাই না? ওকে, তো এই ইনফরমেশন গুলো নিয়ে আমরা এইভাবে ফার্দার চিন্তা করতে পারবো। ওকে। আচ্ছা, তো ইনফরমেশন এই কয়েকটা পেলাম। এখন এই যে পোর্টে যে স্ক্যান করছি, এইটার কয়েকটা মেকানিজম নিয়ে আমি বলি। এখানে ও পরে আরো কয়েকটা পোর্ট খুঁজে পেতে, এটা কিন্তু রাস্ট স্ক্যানের আউটপুট। হ্যাঁ, রাস্ট স্ক্যান আউটপুট কিন্তু দেখতে অনেকটা এনম্যাপের মতো করেছে। আচ্ছা, এনম্যাপে স্ক্যান করার কতগুলো টেকনিক আছে, কতগুলো মেথড আছে আমি বলি। একটা হচ্ছে সিন স্ক্যান, আরেকটা হচ্ছে এসিকে স্ক্যান, তিনটা নিয়ে বলবো। আরেকটা হচ্ছে কানেক্ট স্ক্যান। এর বাইরেও আরেকটা স্ক্যান হয়, এটা এনম্যাপে টিসিপি রিলেটেড না, ইউডিপি স্ক্যান হয়। ইউডিপি স্ক্যান আছে, আইসিএমপি স্ক্যান আছে। হুম, আরো কতগুলো টেকনিক এই রুমটাতেই আছে, নাল, ফিন, এক্সমাস। হ্যাঁ, আচ্ছা, যতটুকু পারি আমি এখানে আগে দেখাই। সিন এসি কে কানেক্ট, এই জায়গাগুলোতে কি হয়। সিন স্ক্যানের কনসেপ্ট হলো, এমনি থ্রি ওয়ে হ্যান্ডশেকে কি হচ্ছিল, আমি সিন রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওখান থেকে আমার সিন, এভাবে দেখাই, আহ, ওখান থেকে আমার সিন ফ্ল্যাগ প্লাস এসি কে এটা আসছে, তাই না? থ্রি ওয়ে হ্যান্ডশেকে আমার এই প্রান্ত থেকে কি পাঠানোর কথা ছিল, এসি কে ফ্ল্যাগ। এটা পাঠালেই না সার্ভারের সাথে কমিউনিকেশন হবে, তাই তো? তো সিন স্ক্যানে কি হয় যে আমি এসি কে ফ্ল্যাগ আর পাঠাবো না, রিসেট ফ্ল্যাগ পাঠিয়ে দিলাম, করবো না কানেকশন, আমারই মার্জি, একটা মিমস আছে না, সেরকম করলাম না কানেকশন। ওপাশে কানেকশন তৈরি হলো না, কিন্তু আমরা কি বুঝতে পারলাম, বুঝতে পারলাম যে ওই পাশে সার্ভারে এই পোর্টটা ওপেন আছে বলেই তো সে আমাদের এরকম একটা রেসপন্স করতে পারছে, তাই না? পোর্ট ওপেন যদি না থাকতো, তাহলে তো সে আর আমাদের অ্যাকনলেজ ফ্ল্যাগ পাঠাতো না, পাঠাতো? পাঠাতো না। সে পাঠিয়েছে, তার মানে পোর্টটা ওপেন আছে। স্ক্যানটা দেয় কি করে? এবং এটাকে স্টিলথ স্ক্যানও বলা হয়ে থাকে। কেন? কারণ আমি এই জায়গাতে কানেকশন সম্পূর্ণ করি নাই তো, কানেকশন সম্পূর্ণ না করে আমি কেটে দিয়েছি, তার কারণে ওর কাছে কানেকশন সম্পূর্ণ হয়েছে, কানেক্টেড হয়েছি, এই রেকর্ডটা থাকে না। তবে আরো এই নেটওয়ার্কের লগ আরো ঠিকভাবে গভীরে যাচাই বাছাই করলে সিন ফ্ল্যাগ পাঠিয়েছি এই রেকর্ডও থাকবে, নো প্রবলেম। কিন্তু পুরো থ্রি ওয়ে হ্যান্ডশেক যেহেতু কমপ্লিট হয়নি, যার কারণে এটা স্টিলথ থেকে যায়, গোপন থেকে যায় কিছুটা, স্টিলথ স্ক্যান বলে থাকে। তো এনএমএপি স্টিলথ স্ক্যান দেওয়ার সিস্টেমটা হচ্ছে হাইফেন এস, তারপরে বড় হাতের এস, এরপরে আমাদের টার্গেট আইপি অ্যাড্রেস। ওকে, আমি এটাতেই স্ক্যানটা দেই, এস এস। আমার রুট প্রিভিলেজ লাগবে, এই যে হাইফেন এস তারপরে বড় হাতের এস, দ্যাট মিনস আমি স্টিলথ স্ক্যান দিচ্ছি, চারটা পোর্টে স্টিলথ স্ক্যান হবে। ওকে, আমার বাট ব্লকিং আওয়ার পিং প্রোবস, পিং রিকোয়েস্ট দেওয়ার কারণে হয়তো সার্ভারটা ব্লক করে দিচ্ছে, সেক্ষেত্রে ও নিজেই বলছে যে হাইফেন পিএন অপশনটা দিয়ে দাও। ওকে, কিছু সার্ভার আছে যে পিং রিকোয়েস্ট, মানে এনম্যাপ নিজেও হোস্ট আপ আছে কিনা বা ডিসকভারির জন্য পিং রিকোয়েস্ট পাঠায়। ওকে, তো ওই পিং দেখে ব্লক করে দিতে পারে, এজন্য হাইফেন পিএন অপশনটা দিয়ে নিলাম। মূল সিন রিকোয়েস্টের অপশনটা হচ্ছে এস এস। ওকে, এটা দিলে আমাদের স্টিলথ স্ক্যান হচ্ছে।
ভেরি গুড। তো প্রবলেম হলো কিছু কিছু ফায়ারওয়াল বা কিছু অপারেটিং সিস্টেম আছে, রিসেট ফ্ল্যাগ দেখলে ওরা ব্লক করে দেয় অথবা রিপ্লাই পাঠায় না, কমিউনিকেশন করতে চায় না রিসেট ফ্ল্যাগ দেখলে। তো সব জায়গায় সিন স্ক্যান আমাদের কার্যকর না। আমরা মাল্টিপল টেকনিক জানছি এজন্য, কারণ রিয়েল লাইফে হ্যাক করার সময় কোন টেকনিক যে কাজ করবে আমরা কেউ জানি না, আমরা কেউ আগেই প্রেডিক্ট করতে পারছি না। এসিকে স্ক্যানের ঘটনা কি, নর্মালি থ্রি ওয়ে হ্যান্ডশেকের কথা কি ছিল, এভাবে যাবে, লাস্ট ফেজে আমি একটা অ্যাকনোলেজমেন্ট ফ্ল্যাগ পাঠাবো সার্ভার বরাবর, তাই তো? আচ্ছা, কেমন হয় যদি আমি এই দুইটা না করে সরাসরি অ্যাকনোলেজমেন্ট ফ্ল্যাগ পাঠিয়ে দিই যে না আমি সম্মত না, কানেকশন করো। হ্যাঁ, পুরোনো ডিভাইস বা মিসকনফিগার্ড সার্ভার যদি হয়, দেখা যাচ্ছে এতে বোকা হয়ে সেও কানেকশনের জন্য কানেকশন ইনিশিয়েট করে দিতে পারে, ও প্রান্ত থেকে কানেকশন তৈরি হয়ে যেতে পারে। ওকে, তো এইটা যদি হয় দ্যাট মিনস কি ওই পোর্টটা ওপেন আছে বলেই সে আমার সরাসরি অ্যাকনোলেজমেন্ট ফ্ল্যাগ পাঠানোতে সেটাতে অ্যাগ্রি করে কানেকশন, আমি কিন্তু আগে কোনো হ্যান্ডশেক করিনি, দুইটা ফেজের কোনোটাই করিনি, সরাসরি অ্যাকনোলেজ থার্ড ফেজ যেটা সেটা পাঠিয়ে দিচ্ছি, বোকা বানানোর টেকনিক, ঠিক আছে? ওকে, এবং এই স্ক্যানটা আমরা কিভাবে করে থাকি, একই রকম এস এ, ওকে, এটা দিলে অ্যাকনোলেজমেন্ট ফ্ল্যাগ যেটা সরাসরি এটা পাঠিয়ে স্ক্যানের চেষ্টা করে। তবে এটা অনেক সার্ভারে দেখা যায় অ্যাকসেপ্ট করতে চায় না, সে কিছু বলছে ফিল্টার্ড, না সে আসলে সরাসরি অ্যাকনোলেজমেন্ট পাঠালে কানেকশন করবে না। এবার মনে করুন আমি করলাম যে না, আমি ভালো হয়ে যাব, আমার আর এরকম অর্ধেক অর্ধেক করে ফ্ল্যাগ পাঠাবো না। এবার যেটা করব, আমার এখান থেকে অ্যাকনোলেজমেন্ট ফ্ল্যাগ পাঠানোর কথা সেইটাও আমি পাঠাবো, কানেকশন হবে তারপরে গিয়ে আমি কানেকশন রিসেট করব, অর্থাৎ আগে থ্রি ওয়ে হ্যান্ডশেক পুরোটা কমপ্লিট করব, একদম ভালো হয়ে যাব। ওকে, এইটাকে বলা হয়ে থাকে কানেক্ট স্ক্যান। হ্যাঁ, এটার উপরে যেটা মানে স্টিলথ স্ক্যান ছিল, আরেকটা নাম বলে হাফ ওপেন স্ক্যান, কারণ অর্ধেক করে অর্ধেক কাজ করে ফেলে রেখে চলে আসছে। আর কানেক্টিভ স্ক্যানটা আসলে আমাদের ফুল স্ক্যান বা কানেক্টিভ স্ক্যান বলে থাকে, মেইনলি কানেক্টিভ স্ক্যান নামেই পরিচিত, কারণ কি আমি অ্যাকচুয়ালি পোর্টের সাথে তিনবার হ্যান্ডশেক করে কানেকশন করে তারপরে রেজাল্ট বের করছি। ওকে, এবং এইটা অনেক জায়গায় দেখা যায় সিন স্ক্যান বা অন্য স্ক্যানের তুলনায় এইটা ভালো রেজাল্ট এনে থাকে, কারণ অধিকাংশ ডিভাইসই এমনভাবে কনফিগার যে তারা আসলে থ্রি ওয়ে হ্যান্ডশেক পুরোটার জন্য প্রস্তুত। তিন তিন ধরনের তিন হ্যান্ডশেকের তিনটা যে স্টেপ সেটা কমপ্লিট হবে এটাই তারা জানে, এইভাবেই তাদের মেকানিজম সেট করা। তো আমি স্ক্যানের সময়ও একটা প্রত্যেকটা পোর্টের সাথে এভাবে কানেকশন স্টেপগুলো কমপ্লিট করে নিচ্ছি। ওকে, আচ্ছা, এটা গেল কানেক্ট স্ক্যানের কথা। ইউডিপি বা আইসিএমপির ক্ষেত্রে কি হয়, ইউডিপির মেকানিজমটা আপনাদের মনে আছে আশা করি, যে ইউডিপির কথাই হচ্ছে যে আমি সরাসরি প্যাকেট পাঠাবো আর রিপ্লাই আসবে। এই ইউডিপি স্ক্যানের ক্ষেত্রেও সেম ঘটনাই ঘটে। এনম্যাপ নিজেই, আমাদের যদি এই স্ক্যানটাই দেই কোনো পোর্ট ছাড়াই, শুধু এস ইউ যদি অপশন দিয়ে কি করবে, এখানে ইউডিপি স্ক্যান করবে। তবে ইউডিপি এমনিতে আমরা যখন রিয়েল লাইফে কমিউনিকেশন করতে যাই, কানেকশন একবার হয়ে গেলে ইউডিপি খুব ফাস্ট, কিন্তু কানেকশন হওয়ার আগ পর্যন্ত ওর প্যাকেট যে কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে তার কোনো দিক ঠিক নেই। হ্যাঁ, আমাদের এই জায়গায় কানেকশনটা আনরিলায়েবল থাকে। এনম্যাপ দিয়ে ইউডিপি স্ক্যানের ক্ষেত্রেও সেম জিনিসটা প্রযোজ্য, এমনিতেই আমরা হ্যান্ডশেক করছি না, একদম র প্যাকেট পাঠাচ্ছি। ইউডিপি স্ক্যান করলে যেটা হয় এটা টাইম কনজিউমিং, টাইম লাগে বেশি, প্লাস আনরিলায়েবল, কারণ প্যাকেট আদৌ আসছে কিনা, কবে আসবে, ওর কাছে একদম টার্গেট থেকেই রিপ্লাই আসছে কিনা তার কোনো গ্যারান্টি নেই।
তারপর আমরা ইউডিপি স্ক্যান করব যদি সময় থাকে বা আমাদের মনে হয়, কারণ কি, যদিও আনরিলায়েবল, কিন্তু অনেক সময় এমন হয় যে অনেক, যেমন আমরা দেখছিলাম যে 65,000 পোর্ট আছে। হ্যাঁ, এখন সব পোর্ট যে আমাদের টিসিপি দিয়ে কমিউনিকেশন করে তা কিন্তু না, কিছু পোর্ট আছে ইউডিপি কমিউনিকেশনও করে থাকে। এখন হতে পারে আমার যে টার্গেট সে হয়তো সব টিসিপিতে ভালো রকমের নিরাপত্তা দিয়ে রেখেছে, কিন্তু ইউডিপিটাকে সে হয়তো গুরুত্ব দেয়নি বা সেখানে তেমন রাখেনি। তাহলে সুবিধা কি, ইউডিপি স্ক্যানটাও যদি দেই, যদি কোনো একটা ফাঁক ফোকর পাই, হ্যাকারদের কথাই হচ্ছে যদি একটা ফাঁক ফোকর পাই ওটা দিয়ে আমি হ্যাক করে অ্যাক্সেস নিয়ে ফেলবো। ওকে, তো ওই একটা দুর্বলতা, সিঙ্গেল একটা দুর্বলতাটাই আমার জন্য অনেক বড় কিছু, বড় ব্যাপার। ওকে, আইসিএমপি তো সেম, আইসিএমপি ইকো রিকোয়েস্ট যেটা আছে, সেই আমাদের মেশিন এক্সপায়ারিং সুন, বেশি সময় বাকি নেই। ওকে, আইসিএমপি যে ইকো রিকোয়েস্টটা আছে, আমরা পিং রিকোয়েস্ট যেটা পাঠাই ওই পিং রিকোয়েস্টের মতো করেই পিং এও আমরা কি হয় আইসিএমপি প্রোটোকলের ইকো রিকোয়েস্ট পাঠাই যে তুমি কি অ্যালাইভ আছো, সে রিপ্লাই দেয় যে হ্যাঁ অ্যালাইভ আছি। তারপরে তো আমরা পিং এ বুঝতে পারি যে হ্যাঁ প্যাকেট লস হয়নি। এনম্যাপও কি করে, সেম মেকানিজমে রিকোয়েস্ট পাঠায়। ওকে, আচ্ছা, নাল ফিন এবং এক্সপাস নিয়ে অবশ্যই এখানে বলা, এখানে ওয়ারশাক টুলস এর কিছু স্ক্রিনশট দিয়েছে। নাল এখানে যেটা হয় যে আমি ফাঁকা প্যাকেট পাঠাই এই ধরনের স্ক্যানে। ওকে, আর ফিনিশ, ফিন ফ্ল্যাগ যেটা, এখানে কি হয়, আমি ফিনিশ ফ্ল্যাগ পাঠাই, মানে কানেকশন শেষ করে দিতে চাচ্ছি, কানেকশন শুরুই করিনি, ওই জায়গায় আমি সরাসরি পোর্টে বলছি যে আমি কানেকশন শেষ করে দিতে চাই, এরকম ফ্ল্যাগ পাঠাই। তো যদি ওই সার্ভারটা মানে পোর্টটা যদি ওপেন থাকে, সে হয়তো রিপ্লাই দিবে যে হ্যাঁ কানেকশন ফিনিশ করা যায় বা কিছু একটা সামথিং রিপ্লাই দিবে। এইটার বেসিসে আমাদের এনম্যাপ বুঝতে পারে যে আচ্ছা পোর্টটা ওপেন আছে কি নেই। ওকে, ওকে, আর এক্স মাসে কি হয়, দাঁড়ান এক মিনিট, আমার তিন তিন ধরনের ফ্ল্যাগ পাঠায়, পুশ, আর্জেন্ট এবং ফিনিশ। তিনটা ফ্ল্যাগ পাঠিয়ে ও পাশে পুষে, আর যে কি যেটা, যদি একটা কোনো প্যাকেট যদি এমন হয় যে খুব জরুরি ভিত্তিতে সার্ভারে কিছু একটা কমিউনিকেশন করতে চাচ্ছে, তখন এই আর্জেন্ট ফ্ল্যাগ সেখানে যুক্ত করা হয়ে থাকে। এক্সমাস কি করে, এই তিনটা ফ্ল্যাগকে জিগজ্যাগ মতো করে সেন্ড করে। সবগুলোই হচ্ছে সার্ভার এবং পোর্টকে বোকা বানানোর টেকনিক, কোনো না কোনো ভাবে বোকা বানিয়ে সে কি করবে, তথ্য নেওয়ার চেষ্টা করবে যে আচ্ছা আমি পোর্ট ওপেন আছে কি নেই। ওকে, এনএসির আলোচনাটা আজকে করছি না, নেটওয়ার্কের স্ক্রিপ্টিং ইঞ্জিন আছে, মানে অলরেডি অনেকটা সময় হয়ে গেছে। ক্লাসের শুরুতে 37-38 জন থাকলেও এখন মাত্র আমি সহ 29 জন আছে, মানে 6-7টা উইকেট অলরেডি গান। আমরা নেক্সট দিন এই স্ক্রিপ্টের আলোচনাটা করব। তো আপনারা যেটা করতে পারেন, এই টার্গেটটার উপরে অলরেডি তো কমান্ডগুলো বুঝিয়েছি, তারপরও এই রুমটাতে এসে, হ্যাঁ, এই যে এখানে যে যে চ্যালেঞ্জগুলো দেয় এবং চ্যালেঞ্জে বিপরীতে নিচে কতগুলো কোশ্চেন অ্যান্সার আছে, সেটা পড়ে কমান্ড রান করে করে এই কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করবেন। ওকে, দেখে প্র্যাকটিক্যাল নলেজ প্লাস একসাথে কি বলে দুইটাই আপনাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, স্যার এইভাবে ট্যাক্স গুলা কোন জায়গাতে আসতেছে এটা একটু দেখান। গোটা রুমটাই? পুরোটা হয়তো শেষ করতে পারে, যদি এনএসসিটা পড়ে বুঝতে পারেন তাহলে পুরোটা কমপ্লিট করে ফেলেন, অথবা না বুঝলে অসুবিধা নেই উপর পর্যন্ত আইসিএমপি এটা কি পর্যন্ত হচ্ছে এনম্যাপ? পুরোটা করে ফেলুন। ওকে, এই এনএসসিটাই নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে। আচ্ছা, স্যার আজকে অনেক প্রেসার লাগতেছে কেন জানি, ফার্স্ট টাইম মাথা হ্যাঁ, অনেক কিছু গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ জি হ্যাঁ, স্যার, আজকে অনেক পটেনশিয়াল ক্লাস আচ্ছা, স্যার। মাত্র যেটা দেখালেন এটা কি এনম্যাপ নাকি হচ্ছে যে ওই যে পিকেল, ওই ফার্স্টে যেটা দেখাচ্ছে? এনম্যাপ টুলসটাই আমরা এই ট্রাই হ্যাকমির টার্গেটের উপরে রান করেছি, মানে একটা রিয়েল টার্গেটের উপরে এনম্যাপ টুলস রান করে করে তথ্য সংগ্রহ করেছি। স্যার সেম ভাবে রাস্টিক স্ক্যানটা চালানো যাবে না?
যদি আর কি না, চালাতে চাই। রাস্ট স্ক্যানে এন ম্যাপের মতো এত অপশন সাপোর্ট করে না। ওকে, এন ম্যাপের বেসিক কিছু অপশন সাপোর্ট করে। রাস্ট স্ক্যানটা মূলত অল পোর্ট, মানে পুরো 65,000 পোর্ট ধরে স্ক্যান, বেসিক স্ক্যানের জন্য ভালো। ওকে, কিন্তু এন ম্যাপ দিয়ে আমরা আরো বেশি কিছু করতে পারি, আর একটু আহ, কাজ করতে পারি। ওকে, এজন্যই এন ম্যাপটা সাথে রাখা, মানে দুইটাকে একসাথে ইউটিলাইজ করব, মানে কেউ ভালো কেউ ভালো না এরকম। বাল্ক অ্যামাউন্টের স্ক্যানের জন্য রাস্ট স্ক্যানটা ইউজ করে ওখান থেকে পোর্ট পোর্ট নাম্বার বা কি বলবো ইনফো গুলা নিয়ে তারপর আলাদাভাবে স্ক্যান করবো। হ্যাঁ, আলাদাভাবে এন ম্যাপ দিয়ে আরেকটু মানে কি বলে ডিপ রিসার্চের চেষ্টা করব। ওকে, তাতে করে আমাদের কাজটা এফিশিয়েন্ট হবে আগের তুলনায়। ওকে স্যার। ঠিক আছে, আজকে আর বেশি পেইন না দিই, অলরেডি অনেকেই নেই। আজকে আমাদের তাহলে আলোচনা এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ফার্স্ট ক্লাসটা একটু তাড়াতাড়ি আপলোড দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপলোড দিয়ে দিচ্ছি। স্যার কোনো অ্যাসাইনমেন্ট কি থাকবে নাকি আমরা জাস্ট প্র্যাকটিস করবো? ইন একটা অ্যাসাইনমেন্ট দিতে পারি। ওকে, আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব, টেনশন নেই। ওকে, আচ্ছা।